মেলায় ঘুরতে গিয়ে একটা মেয়ের উপরে নজর আটকে গেল। মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। মেয়েটার হাসিটা যেন কলিজা ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। এমন সুন্দরী ললনা এর আগে আমি কখনো দেখিনি। এক কথায় বলতে গেছে হুড়পড়ি। এমন সময় তিশান ডাক দিয়ে বলে, আরে দোস্ত, মেয়েটা তো চলে যাচ্ছে। তিশানের কথায় হুঁশ ফিরে আসলো। হ্যাঁ, তাই তো, মেয়েটা তো চলে যাচ্ছে। এখন কি করা যায় বন্ধু? মেয়েটা তো কলিজায় দাগ লাগিয়ে দিয়েছে। তিশান, চল একটা কাজ করি, মেয়েটার পিছু নেই। ওকে, চল। আমি আর তিশান মেয়েটার পিছু নিলাম। মেয়েটা মেলায় ওর বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলিজাটা বারবার খালি মোচড় দিচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ভরা মজলিসে সবার সামনে প্রপোজ করি, কিন্তু না, তা করা যাবে না। এভাবে প্রায় 30 মিনিট মেয়েটার পিছু নিলাম। মেয়েটাও হয়তো কিছু টের পেয়ে গেছে। হঠাৎ দেখি মেয়েটা আমার দিকেই আসছে। বন্ধু, এখন কি করব? মেয়েটা তো আমার দিকেই আসছে। কিন্তু তিশানের কোনো সাড়া শব্দ নাই। পাশে ফিরে দেখি বেটা পালিয়েছে। এখন তো বুক ধুপোধুপ করছে। শালা কি স্বার্থপর বন্ধুরে, বিপদের সময় লেজ গুটে পালিয়েছে। মামুর বেটা, একবার সুযোগে পাই তোমাকে, স্বার্থপর বন্ধুর পরিচয় আমিও দিব। মেয়েটা একদম আমার কাছে চলে আসে। এই ছেলে, কি সমস্যা তোমার? আমি, কোথায় কি সমস্যা? মেয়েটা, এই কথা ঘুরাচ্ছিস কেন রে তুই? সমস্যা যদি নাই থাকে তাহলে আমার পিছু কেন নিচ্ছিস? আমি, আকাশ চুপ করে থাকে। মেয়েটা, কিরে, কথা বলছিস না কেন? এত সময় তো আমার পিছু পিছু ঠিকই ঘুরঘুর করেছিস, এখন কথা বলতে সমস্যা কোথায়? আমি, আসলে সত্যি বলতে কি, প্রথম দেখায় আপনাকে ভালো লেগে গেছে। ভালোবেসে ফেলেছি, তাই আপনার পিছু নিয়েছি। মেয়েটা, এই ছোটলোকের বাচ্চা, কি বললি তুই বলে গালের মধ্যে ঠাসঠস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমি, তো পুরা মেয়েটার কাণ্ড দেখে মেলার অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় একদম মাথা কাটা যাচ্ছে। মেয়েটা, এই তোর কত বড় সাহস যে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? দেখতে তো পুরা ফকিন্নির মতো লাগে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আমার বাবা কি করে জানিস? আমার বাবা হচ্ছে ওসি। আর তোকে দেখতে তো মনে হয় কৃষকের ছেলে। গাইয়া কোথাকার, দ্বারা তোর ব্যবস্থা করছি, পাপাকে এখনই ফোন দিচ্ছি। লকআপে ঢুকিয়ে যখন কোষে কয়েকটা দিবে, এমনি প্রেমের ভূত মাথা থেকে চলে যাবে। মেয়েটা ওর বাবাকে ফোন করে আসতে বলে। আমি, কি করব, কিছুই মাথায় কাজ করছে না। লোকজন জড়ো হয়ে গেছে অনেক। মানুষজন সবাই আমাকে চিড়িয়াখানার পশুর মতো ঘুরে ঘুরে দেখছে। মাথা নিচে নামিয়ে রেখেছি। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে, আর তার থেকে মোটামুটি একটা বয়স্ক লোক নেমে আসে। যতটুকু সম্ভব উনি মেয়েটার বাবা। মেয়েটা দৌড়ে ওর বাবার কাছে চলে যায়। পাপা, ওই ছেলেটা আমার সাথে অসভ্যতামো করেছে। আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। মেয়েটার বাবা এসে, এই ছেলে আমার মেয়ের সাথে অসভ্যতামো করা। চল বেটা, তোকে থাকায় নিয়ে তোর খাতির যত্ন করছি। লোকটা আমার কলার ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। আমি, স্যার, আপনি প্লিজ একটা বার আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট উনার পিছু নিয়েছিলাম। প্লিজ স্যার, আমায় ছেড়ে দিন। ওসি স্যার, এই ছেলে, তোর সাহস তো কম না। আমার মুখের উপরে কথা বলিস না, তোকে এভাবে হবে না। লাথি খাওয়া মানুষ কখনো কথায় শুধরাবে না। এই সেলিম, গাড়ি থেকে মোটা রোলারটা নিয়ে আয় তো। স্যারের কথা মতো সে মোটা রোলারটা নিয়ে এসে স্যারের হাতে দিল। স্যার সোজা লাঠিটা হাতে নিয়ে আমায় হাঁটুর মধ্যে সেজোরে একটা বাড়ি মারে। আমি, তো বাড়ি খেয়ে মনে হয় এখনই উপরে চলে যাব। ব্যথায় মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। এদিকে মানুষ চেয়ে চেয়ে হাসছে আর বলছে, একদম ঠিক হয়েছে বেটার সাথে, ফ্লার্ট করা মেয়েদের সাথে একদম উচিত শিক্ষা দেওয়া উচিত বেটাকে। ওসি স্যার, চুপচাপ গাড়িতে উঠো, না হয় লোকজনের সামনে এমন উদুম কেলানি কেলাবো, মানসম্মান তো যাবেই, প্লাস শরীরের একটা হাড় ও ঠিক ঠাক জায়গা মতো খুঁজে পাবি না। আমি, না না স্যার প্লিজ, আমি উঠছি।
আকাশ মাটি থেকে উঠে দাঁড়ায় কিন্তু মাগো বলে চিৎকার দিয়ে আবার মাটিতে বসে যায়, ব্যথার চোটে উঠে দাঁড়াতেও পারছে না সে। ওসি স্যার রেগে গিয়ে আমাকে টেনে হেঁচড়ে গাড়িয়ে তুলে, বেটা অনেক ঢং ধরেছিস, এসব ঢং আমার সামনে ধরে কোনো কাজ হবে না। এদিকে ব্যথায় আমার কলিজা বের হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছি না, আমাকে থানায় নিয়ে গিয়ে মাটিতে আছড়ে ফেলে। ওসি স্যার, এই বেটাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকা, আমার মেয়ের সাথে অসভ্যতামো করে, ওর কত বড় সাহস, ওকে মেরে ওর হাড্ডি গুড্ডি এক করে দে, কাল সকালের আগে যেন বেটা কোনো রকমে ছাড়া না পায়। সকালে আমি এসে যেন দেখি বেটা আধমরা হয়ে আছে, না হয় কিন্তু তোদের কপালেও শনি আছে। সেলিম স্যার, আপনি টেনশন নিবেন না, ওর মাথা থেকে এইসব 2 নাম্বারই চিন্তা একদম বের করে ফেলে দিব। তারপর ওসি স্যার চলে যায়, আর আমাকে লকআপে ঢুকিয়ে সারা রাত মারধর করে, আমার রুহু যেন এখনই বের হয়ে যাবে। সকালবেলা ওসি স্যার আসে, আর আমাকে লকআপ থেকে বের করে উনার সামনে নিয়ে যায়। ওসি স্যার, বেটা এখন কেমন লাগছে? তুই জানিস না কার মেয়ের দিকে নজর দিয়েছিস, সামনের থেকে এসব করার আগে দেখে নিবি ওই মেয়ের বাবাও আমার মতো বড় অফিসার কিনা। এবারের মতো ছেড়ে দিলাম, যা বাড়ি যা। আমি মনে মনে হাসছি আর বলছি, হায়রে পাওয়ার, তুই সামান্য একটা থানার ওসি মাত্র, এটা নিয়েই এত অহংকার বাপ মেয়ের। আর আমি কে সেটা যদি তুই জানতি তাহলে মাটি ছিদ্র করে সেটার নিচে ঢুকে যেতি। যাক, সমস্যা নেই, সময়ের অপেক্ষায় বসে থাকলাম, আমারও সময় আসবে। একক দশকে সব হিসাব করে নিব, কমদামি কাপড় আর নর্মাল গেটআপ নিয়ে থাকি বলে চোখে পড়ে না। থানা থেকে বের হয়ে 2 কদম দিতেই 2025টা দামি দামি গাড়ি আমার সামনে দাঁড় করাই, যেমন ল্যাম্বরঘিনি ভেনেনো, মার্সেডিজ বেঞ্চ মেব্যাক, ফেরারি পনিনফারিনা সেরজিও, মেবাক এক্সেলেরো ইত্যাদি এই টাইপের গাড়ি। সব কয়টার দরজা অটোমেটিক খুলে যায়, আমি একটাতে উঠে বসে গেলাম, তারপর সেটাতে করে বাসায় চলে যাই। সেটা এক কনস্টেবলের চোখ এড়ায়নি, সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। যেই ছেলে সারারাত লকআপে বন্দি থেকে মাইর খেলো, সেই ছেলে সকালবেলা এত দামি গাড়ি। কনস্টেবল যেন কোনো মতেই হিসাব মিলাইতে পারতেছে না, সে গিয়ে ওসি স্যারকে সব বলে। ওসি স্যার যেন বিশ্বাসই করতে পারছে না, সে থানার সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে, তারপর সে নিজের চোখে দেখে ওসির তো হুঁশেই উড়ে গেছে, তার চোখ জোড়া বড় বড় হয়ে কপালে উঠে আছে। এটা কি করে সম্ভব? যেই গাড়ি আমরা কয়েক বছর মেহনত করলেও কিনতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই, আর এমন খ্যাত মার্কা ছেলের কাছে এত দামি মডেলের গাড়ি, তাও আবার বিভিন্ন ব্র্যান্ডের, যেই গাড়ি শহরের কোটিপতিরাও কেনার ক্ষমতা রাখে না। আমি আমার ভাড়া বাসায় চলে এলাম, গাড়িগুলো আমায় নামিয়ে দিয়ে ওদের গন্তব্যে চলে গেল। শরীরের ব্যথায় নড়াচড়া করতে পর্যন্ত অসুবিধে হচ্ছে আমার, না আর রান্না করব না, বাহির থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিব, কিন্তু হাঁটাচলা করতে পারছি না, মনে হচ্ছে যেন পায়ের হাড়টা ভেঙে গেছে, ব্যথায় কাতর হয়ে যাচ্ছি। না পারতে ডক্টরের কাছে গেলাম, উনি আমার পা দেখেই বলে দিল পায়ের ভিতরের হাড় ভেঙে একটার উপরে একটা উঠে গিয়েছে, উনি রাতারাতি প্লাস্টার করে দিল। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম, সারারাত পায়ের ব্যথায় ঘুম হয়নি, কিন্তু যত যাই হোক আমার ক্লাসে যেতে হবে, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা। এখন ঠিকঠাক মতো ক্লাস না করলে পরীক্ষায় আন্ডা পাব, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। মেইন রোডে ওইঠে রিকশা নিয়ে কলেজের দিকে রওনা হয়েছে। আপনাদের তো বলাই হয়নি আমার পরিচয়। আমার নাম আকাশ, সে তো সবাই জানেন, বাবা মা ভাই বোন তাদের পরিচয় গল্পের সাথে থাকলে পেয়ে যাবে, আর আমি পড়ি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। এবার গল্পে আসা যাক। কোনোভাবে গিয়ে কলেজে পৌঁছালাম, পায়ে ব্যান্ডেজ প্লাস পরনে কোনো ভালো জামা কাপড়ও নেই, সবাই আমাকে দেখে হাসছে, কেউ কেউ তো টিটকারি করছে, ওই যে দেখ কলেজের নাম্বার 1 খ্যাতটা যাচ্ছে। কি আর করব, লজ্জায় মাথা নামিয়ে হাঁটা দিলাম, মাথা নিচু করে হাঁটছি, হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম, ব্যথায় মাগো বলে ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠলাম।
ব্যথার উপরে ব্যথা পেয়েছি, রুহু যেন এখনই বের হয়ে যাবে, কিন্তু সবকিছু ফেলে কার সাথে ধাক্কা লাগলো সেটা দেখার জন্য মাথা উপরে তুলতেই দেখি কালকের মেয়েটা, যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। মেয়েটা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, মনে হয় এখনই গিলে খেয়ে ফেলবে। আকাশ, কিন্তু আমি কি করব? আমি তো ইচ্ছা করে এমন করিনি। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম, আসলে সরি, আমি ইচ্ছা করে এমন করিনি। মেয়েটা আমার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। আকাশের চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। মেয়েটা, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছিস? কালকের মারে তোর কি শিক্ষা হয়নি? পাশে থেকেই একটা মেয়ে বলে উঠল, আরে এই ক্ষতটা এখানেই পড়ে। মেয়েটা, কি হো হো বলিস? আমি এই খ্যাতদের কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। ছি হো হো, আমার ভাবতেও তো গা শিউরে উঠছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে আর ভাবছে, পোশাক আশাকে যদি মানুষকে খ্যাত আর ছোটলোক নির্বাচন করা হয়, তাহলে তোরা আমার কাছে এর থেকে বড় খ্যাত। তোরা যেই কাপড় পরে নিজেকে মর্ডান আর বড়লোক দাবি করছিস, সেই কাপড় দিয়ে আমার ঘরের ময়লা পরিষ্কার করে থাক, আর নিজেকে মহান বলে পরিচয় দিব না। আমি খ্যাত, তাই আমাকে সবাই খ্যাত বলে। মেয়েটা, এই ছোটলোক, তুই এখনো যাসনি? দূর হ আমার চোখের সামনে থেকে। সবাই আকাশকে দেখে হাসাহাসি করছে, কারণ নতুন একটা মেয়ে আসলো, সে পর্যন্ত কথা শোনাতে কমতি দিল না। কলেজের সবাই তো কথা শোনায় এই, বাকি আজকে নতুন একজন আসলো, সেও কথা শুনিয়ে দিল। মন খারাপ করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে প্রথমের বেঞ্চে বসলাম, কিন্তু স্যার এসে আমায় অপমান করে উঠিয়ে দিল। স্যার, এই ছেলে, তোমায় কতদিন বলেছি এমন নোংরা জামা কাপড় পরে কলেজে আসবে না, তাও আজ পরে এসেছ। যাও শেষ বেঞ্চে গিয়ে বসো। আকাশ, তিশান আজ কলেজে আসেনি, তাই মন খারাপ হলেও ভালো করার মতো কেউ নেই। সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে, সেটা রোজের একটা রুটিন। তবে সবার কথা শুনে নিজের কাছে নিজেকে খুব অপমান লাগে। আজ নিজের কিছু নেই বলে সবাই এমন খোঁটা দেয়, তবে আবার নিজেকে নিয়ে গর্বও করি, কারণ ছেঁড়া নোংরা কাপড় পরিধান করলেও সেটা নিজের টাকায় কেনা। ক্লাস শেষ করে ভাঙ্গা পানিয়েই বাসার দিকে রওনা দিলাম। হেঁটেই যেতে হবে, পকেটে টাকা নাই। আসার ভাড়াটা খালি ছিল আমার কাছে। দুপুরে বাসায় গিয়ে কি খাবো সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। কলেজের সীমানা পার হতেই কেউ একজন এসে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল, ভাই আপনি আমাদেরকে বাঁচান, আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই, প্লিজ ভাই আপনি আবার আগের রূপে ফিরে আসেন। আকাশ, নাহরে ভাই, তা আর হবে না। তোদের ভাই মরে গেছে বলে মুচকি একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম। আকাশ, ক্লাস শেষ করে ভাঙ্গা পানিয়েই বাসার দিকে রওনা দিলাম। হেঁটেই যেতে হবে, পকেটে টাকা নাই। আসার ভাড়াটা খালি ছিল আমার কাছে। দুপুরে বাসায় গিয়ে খাবার খাবো, তারও কোনো ঠিক ঠিকানা নাই। কলেজের সীমানা পার হতেই কেউ একজন এসে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল, ভাই আপনি আমাদের বাঁচান, আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই, প্লিজ ভাই আপনি আবার আগের রূপে ফিরে আসেন। আকাশ, নাহরে ভাই, তা আর হবে না। তোদের ভাই মরে গেছে বলে মুচকি একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই ভাঙ্গা পানিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় এসেছি। বাসায় আসার পর পাটা যেন মাটিতে ফেলতে পারছি না। ব্যথায় জানটা মনে হয় এখনই বের হয়ে যাবে। এদিকে পকেট ফাঁকা, কিভাবে কি করব মাথায় যেন কাজ করছে না। না পাশের দোকানটাতে গিয়ে দেখি বাকি দেয় কিনা। বাসা থেকে বের হতেই দেখি সেই ছেলেটা, যে আমার পা চেপে ধরেছিল। আমি ওকে দেখেও না দেখার ভান করে দোকানে গিয়ে মামাকে বললাম, মামা আমাকে কিছু খাওয়ার জিনিস দিন, পরে টাকা হলে বিল দিয়ে যাব। দোকানদার, দেখো মামা, আমার দোকানে অল্প টাকার মাল, তার মধ্যে যদি তোমাকে বাকি দেই আমার পেট চলবে কিভাবে? আকাশ, শরমে মাথা নত করে ঘরের দিকে চলে এলাম। একটু পর দেখি কেউ একজন দরজায় বাড়ি দিচ্ছে। গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, হাতে অনেকগুলো খাবার নিয়ে। এই কিরে, তোর কি চাই?
বললাম না আমি আর আগের রূপে ফিরে যাব না। ছেলেটা, ভাই আপনি যাই করেন করেন, কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই। আপনি চলে আসার পর থেকে আমাদের অবস্থান নরকে পরিণত হয়ে গেছে, শহরের কোনো জায়গায় গিয়ে থাকতে পারছি না। ভাই প্লিজ আপনার পায়ে পড়ি, আমাকে আপনার সাথে রাখেন। আকাশ, নিজের এই তো থাকার জায়গা নাই, তোমাকে কি রাখব? ছেলেটা, ভাই দরকার হয় আপনার ঘরের এক কোনো অপরে থাকব, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে সব আমি দেখব, প্লিজ আমাকে না করিয়েন না। আকাশ, আচ্ছা থাকো। ছেলেটার নাম পল্লব, সে আগে আমার কাজের সাথী ছিল, তাই না করলাম না। পল্লব, ভাই আপনার জন্য কিছু খাবার এনেছি, সেগুলো খেয়ে নিন। আকাশের খুব খিদে পেয়েছে তাই খেতে শুরু করে, এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠে, সে ফোনটা পকেট থেকে বের করে হাতে নেয়, নাম্বারটা দেখেই তার চোখ কপালে উঠে যায়, আল্লাহ, এ তো আম্মুর নাম্বার। ফোনটা রিসিভ করতেই আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আম্মু, বাবা তুই কোথায় রে? কেমন আছিস তুই? আকাশ, আম্মু আছি কোনো এক রাজপ্রাসাদে, আর তোমাদের দোয়ায় ভালো আছি। আম্মু, বাবা প্লিজ আর কতদিন এভাবে রাগ করে থাকবি? এবার অন্তত ঘরে ফিরে আয়। আকাশ, না আম্মু, সেটা আর সম্ভব না, যতদিন না নিজেকে মানুষ বানাতে পারবো ততদিন আমি ঘরে ফিরে আসব না। আর গতকাল বহুদিন পর গাড়িতে উঠলাম, ভালোই লাগলো। আম্মু, বাবা তোর জন্য আমার সব সময় মন কাঁদে, তোর নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি কথা বলবো বলে। তোর বাবাও রোজ তোর জন্য কান্না করে আর আফসোস করে যে সেদিন ওর গায়ে হাত না তুললে হয়তো সে আজ বাড়িতে থাকত। বাবা ফিরে আয় না ঘরে। আকাশ, আম্মু প্লিজ এভাবে বলো না, তোমার ছেলে কোনো দিন এই মানুষ হবে না ওই রাজপ্রাসাদে থাকলে। আজ যখন পথে নেমে এসেছে দুনিয়ার বাস্তবতার সাথে মোকাবেলা করার জন্য, তখনই বুঝে আসছে দুনিয়াদারি এতটা সোজা না। নিজেকে তৈরি করার জন্য ঘর থেকে বের হয়েছি, নিজেকে মানুষের মতো মানুষ না বানিয়ে কোনো দিন ঘরে ফিরব না। ভালো থেকো মা বলে ফোনটা কেটে দিলাম, কারণ আরেকটু কথা বললে হয়তো চোখের পানি বৃষ্টির জলে পরিণত হবে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকালবেলা পল্লবকে সাথে নিয়ে একটু বাহির থেকে হেঁটে এসে পড়তে বসি, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা আসতে চলেছে, এখন না পড়লে পিছিয়ে যাব। রাত 12টার দিকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যাই। আজ পল্লব রিকশা ভাড়া দিয়ে দিয়েছে। ছেলেটার কথা যে কি বলবো, পাগলের মতো ভালোবাসে সে আমায়, আমার জন্য মরে যেতেও প্রস্তুত সে। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না, তাই বাহিরে একটা গাছের নিচে বসে আছি। সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছে, কেউ কেউ বলছে ওই যে কলেজের পাগলটা গাছতলায় বসে আছে। অনেক মন খারাপ হয় ওদের কথা শুনলে, তবে এখন কেন জানি অভ্যাস হয়ে গেছে, আগের মতো আর গায়ে লাগে না ওদের কথাগুলো। তিশানটাও আজকে আসে নাই, একা একা ভালোও লাগছে না, উঠে চলে যাব এমন সময় পিছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে, এই আকাশ দাঁড়াও। আমি পিছনে ফিরে দেখি আরু, মেয়েটা আমাদের সাথেই পড়ে, আমাদের ক্লাসমেট, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, মন মানসিকতাও অনেক ভালো। সবাই আমাকে কথা শোনালেও আজ পর্যন্ত সে আমায় কখনো কথা শোনায়নি। জি কিছু বলবেন? আরু, হা বলার জন্যেই তো এসেছি। আকাশ, জি তাড়াতাড়ি বলুন, আমি চলে যাব। আর আমার মতো খ্যাতের সাথে আপনি কথা বলছেন সেটা কেউ দেখলে লোকে আপনাকে কথা শোনাবে। আরু, এই ছেলে তোমার এত তাড়া কিসের? হা, চুপচাপ যেখানে বসেছিলে সেখানেই বসো। আকাশ, মেয়েটা আমায় জোর করে বসালো। আচ্ছা বসলাম, এবার তো বলেন। আরু, আমাকে তোমার ফ্রেন্ড বানাবে? আকাশ, তো পুরাথ মেয়ে বলে কি, কোথায় ও আর কোথায় সে? এই আপনি কি পাগল হয়ে গেছেন? হা, আপনি কোথায় আমি কোথায়? শুধু শুধু আমার সাথে মিশে নিজের নাম কেন খারাপ করতে চাচ্ছেন আপনি? সরি, আমি পারবো না। লোকে আমার জন্য আপনাকে কথা শোনাবে এটা কখনোই আমি মেনে নিতে পারবো না। আমি খ্যাত হতে পারি, তবে মানুষকে অপমানিত করতে পারবো না। আরু,
এই আকাশ, এবার কিন্তু তুমো বেশি বাড়াবাড়ি করছো। কে কি বলবে সেটা আমার উপরে ছেড়ে দাও, আর কলেজে আমাকে নিয়ে কথা বলবে এমন কারোর বুকের পাঠা হয় নাই, হাত বাড়িয়ে রেখেছি, বন্ধু বানিয়ে নাও। আকাশের কাছে কল্পনা মনে হচ্ছে, আচ্ছা যান, আজ থেকে আমরা বন্ধু। আরু, তাহলে এখন থেকে আপনি নয় তুমি বলবে। আকাশ, আচ্ছা ঠিক আছে। আরু গিয়ে 10 টাকার বাদাম কিনে নিয়ে এসেছে, দুজনে বসে বসে সেগুলো চিবোচ্ছে আর গল্প করছে, দুজনের মধ্যে বেশ ভালো একটা ভাব জমে গেছে। আকাশ লক্ষ্য করে দূর থেকে একটা লেডি গ্যাং এদিকেই আসছে, সেখানে অহংকারী মেয়েটাও আছে। আকাশ নিজেকে আড়াল করে ফেলে, কারণ ওর জন্য এখন আরুকে ওরা কথা শোনাবে। আরু ওদের কাউকে দেখতে পায়নি, কারণ সে আমার উল্টো দিকে বসেছে, সে বকবক করেই যাচ্ছে, এদিকে আকাশের বুক ধুপোধুপ করছে। মিম নামের একটা মেয়ে আছে আমাদের ক্লাসে পড়ে, সে অহংকারী মেয়েটাকে বলে, হেনা ওই যে দেখ, খ্যাতটা আজকে আবার বান্ধবীও বানিয়ে নিয়েছে। গল্পের নায়িকার নাম হেনা, সবাই তো বুঝেই গেছেন। হেনা, হা চল ওদের মজা নিয়ে আসি। আকাশ, ও তার মানে মেয়েটার নাম হেনা, কিন্তু ওর ভয়ের মাত্রাটা আরও বেড়ে গিয়েছে, এখন সবাই মিলে আমাকে অপমান করবে। হেনা, আকাশের কাছে গিয়ে, কিরে খ্যাত, আজকে দেখছি আবার বন্ধুও পাতিয়ে নিয়েছিস, সেও কি তোর মতো খ্যাত নাকি বলে হাসতে শুরু করে। হেনার কথা শুনে সবাই হাসাহাসি করছে। তখনই আরু পিছন দিক থেকে ঘাড় ঘুরে তাকায়, সবাই তো অবাক আরুকে দেখে, সবার মুখের বুলি বন্ধু হয়ে গেছে, কারণ আরু এত কোটিপতি হওয়া সত্ত্বেও এমন একটা খ্যাতের সাথে বসে গল্প করছে। কোথায় আকাশ নামক খ্যাতটা আর কোথায় আরু, কেউ হিসাব মিলাতে পারছে না। তবে সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কারণ আরুকে কেউ কিছু বলে পার পাবে না, সেটা যত বড় বাপের বেটাই হোক না কেন। তবে হেনা বলা বন্ধ করে নাই, সে আকাশের মজা উড়াচ্ছে। হেনা নতুন, তাই সে আরুকে চিনে না। আরু, এই মেয়ে আর একবার যদি আকাশকে নিয়ে কিছু বলেছ, অবস্থা খারাপ করে ছেড়ে দিব। তুমি যত বড় বাপের বেটাই হও না কেন, আমি কাউকে পরোয়া করি না। সে তোমার বাপের টাকায় খায় না, তোমার বাপের টাকায় পড়ে যে তুমি ওকে কথা শোনাচ্ছ। হেনা, আরুর কথা শুনে রেগে লাল হয়ে গেছে। এই মেয়ে, তোমার কেন এত গায়ে লাগছে আমার বলা, আমি বলছি তোমার এত কিসের সমস্যা। আরু, আমার অনেক সমস্যা, কারণ সে আমার বন্ধু, সো মুখ সামলে কথা বলো। আকাশ তো আরুর কথা শুনে হা হয়ে আছে। হেনা, দেখা যাবে এই ফকিন্নিটার সাথে কয়দিন বন্ধুত্ব থাকে, আর শোন ছোটলোক, তোকে আমি দেখে ছাড়ব। আরু, দেখে নিয়েছ, এখন ভাগো। হেনা রাগে ফসফস করতে করতে সেখান থেকে চলে যায়। আকাশ হা হয়ে আরুর দিকে তাকিয়ে আছে। আরু, কেমন দিলাম? আকাশ কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না সে। থ্যাংক ইউ। আরু, আরে বন্ধু বান্ধবের মাঝে নো থ্যাঙ্কস নো সরি। আকাশ, তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে। আরু। দুজনে অনেকটা সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসে। আকাশের আজ খুব খুশি লাগছে, একটা ভালো বান্ধবী পেয়েছে, আর তার উপরে নাম্বারও দিয়ে দিয়েছে। বাসায় এসে দেখে পল্লব খাওয়া দাওয়া সব রেডি করে ফেলেছে, যাক ভালো হয়েছে, আর রান্না করতে হবে না। তারপর সে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে যাবে, ঠিক সেই সময় ফোনটা আবার বাজা শুরু করে। সে কাপড়গুলো ওয়াশরুমে রেখে এসে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি বাইজিদ থানার দারোগা বলছি, আপনি কি আকাশ মাহমুদ? আকাশ, হা হব একজন, কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলেন। দারোগা, আপনার ছোট ভাই মুন্না এখন জেলে বন্দী, তাকে শহরের ছেলেদের সাথে গ্যাঞ্জাম করার সময় আটক করেছি। ওকে অনেক মারধর করে ছেলেপেলেরা, তাই তাকে বাঁচিয়ে এনে থানায় আটক করে রেখেছি, আর থানার মধ্যেই ওর ট্রিটমেন্ট চলছে। আকাশের তো মাথা 100 গরম হয়ে যায়, ওর কলিজার ছোট ভাইকে কে মেরেছে, কার এত বড় সাহস। না, আমার আবার আগের রূপে ফিরে যেতে হবে, এই ভেষভূষা ছেড়ে আবার নিজের ক্যারেক্টারে ঘুছে যাব, আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে।
আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না। উপরে দেখতে খ্যাত হলেও ভিতর থেকে পুরো আগুনের গোলা। আকাশের তো মাথা 100 গরম হয়ে যায়। ওর কলিজার ছোট ভাইকে কে মেরেছে, কার এত বড় সাহস? না, আমাকে আগের রূপে ফিরে যেতে হবে, এই ভেষভূষা ছেড়ে আবার আগের ক্যারেক্টারে ঘুছে যাব, আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে। আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না। উপর থেকে দেখতে খ্যাত হলেও ভিতর থেকে পুরো আগুনের গোলা। আকাশ রানাকে ফোন করে, রানা তুই কোথায় রে? রানা হচ্ছে শহরের নামকরা মাস্তান। রানা, এই যে ভাই একটা গ্যাঞ্জামে আসছি, ভাই সমস্যা নাই বলেন। আকাশ, মুন্নাকে নাকি গতরাতে কারা মেরেছে? রানা, ভাই আসলে কি যে বলবো, শহরের কিছু ছেলেপেলেরা মিলে একটা দল পাকাইছে রেক্স নামের, ওদের সাথে ঝামেলা হইছে নাকি ওর। আকাশ, তোরা থাকতে কিভাবে ওকে মারল? আমি না হয় নাই, কিন্তু তোরা কোনো মরা মানুষের লোম ছিঁড়তেছিস? রানা, ভাই প্লিজ আপনি রাখবেন না, আমি দেখছি মুন্নার কি হয়েছে, আর ওদের 12টা বাজাচ্ছি আমি, আপনি নিশ্চিন্তে থাকুন। আকাশ, ওকে ফোন রাখলাম বলে ফোনটা রেখে দেয়। মেজাজ পুরো মাথায় উঠে আছে। আমার অবর্তমানে আমার ছোট ভাইদেরকে মেরে যায় এত বড় সাহস, না নিজের রূপ পরিবর্তন করতে হবে, না হয় কেউ ভালো থাকতে দিবে না। কিন্তু পরক্ষণেই মনে পড়ে সে কেন ঘর ছেড়েছে, ঘর ছাড়ার উদ্দেশ্য কি? সে যদি আবার এগুলার মধ্যে নিজেকে জোড়ায় তাহলে তার এই ত্যাগ বৃথা যাবে, না দুনিয়াদারি যেই দিকে যাবে, যাক আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তারপর সে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার প্রিপারেশন নেয়, তখনই আরু ফোন করে। আরু, এই আকাশ কি করো? খাবার খেয়েছ? আকাশ, হ্যাঁ এই তো খেয়ে দিয়ে মাত্র শুতে যাব। আরু, এই ডিস্টার্ব করলাম না তো? আকাশ, আরে পাগল কি বলছো এগুলা, ডিস্টার্ব কেন হতে যাব? আচ্ছা বলো তুমি খেয়েছ? আরু, হ্যাঁ খেয়েছি আরও অনেক আগে। আচ্ছা শুনো, তোমায় যেই জন্য ফোন করেছি, আজ বিকালে একটু ঘুরতে বের হব, রেডি থেকো। আকাশ, আমার পা তো ভালো না, কি করে ঘুরব? আরু, আরে আমি আছি না, আমি তোমায় ধরে থাকব, আর দুজনে মিলে অনেক ঘুরব। আকাশ, আচ্ছা ঠিক আছে, এবার একটু বিশ্রাম নেই তাহলে। আরু, ওকে টাটা বলে লাইন কেটে দেয়। কিন্তু আকাশের একটা জিনিস মাথায় কাজ করছে না, হঠাৎ আরু কেন ওর সাথে এত ঘনিষ্ঠ হতে চাচ্ছে, এর পিছনে কি কোনো কারণ আছে? ধুর যাই হবে হোক, এত মতলব খুঁজে লাভ নেই, ফোন রেখে দিও, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। বিকাল বেলা আরুর ফোন পেয়ে ঘুম ভাঙল। আরু, এই তুমি কোথায়, রেডি হয়েছ? আকাশ, না এখন মাত্র ঘুম থেকে উঠলাম তোমার ফোন পেয়ে। আরু, আচ্ছা আমি গাড়ি নিয়ে আসছি তোমার বাসার সামনে, এই সময়ের মধ্যে তুমি রেডি হয়ে নাও। আকাশ, আচ্ছা তা ঠিক আছে, কিন্তু আমার বাসা কোথায় সেটা তুমি জানো? আরু, হ্যাঁ জানি, আমি অনেক আগ থেকেই জানি তুমি কোথায় থাকো। আরুর কথা শুনে আকাশের টনক নড়ে উঠল, এই মেয়ের অন্য কোনো মতলব নাই তো? ধুর কি ভাবছি আমি ওর নামে উল্টোপাল্টা। আচ্ছা ঠিকানা জানলে চলে এসো, আমি ফ্রেশ হচ্ছি। আকাশ উঠে ফ্রেশ হয়ে নেয়, পরে একটা শার্ট বের করে গায়ে দেয়, পুরাতন শার্ট, আল্লাহ জানে আরও কি মনে করবে। কিন্তু কি করব, আমার তো আর শার্ট নেই, দুইটাই শার্ট, একটা কলেজের আরেকটা বাসার। একটু পর আরও বাসার নিচে এসে হর্ন বাজালো। আচ্ছা পল্লব তুই একটু থাক, আমি বাহিরে যাচ্ছি, আমার আসতে হয়তো একটু সময় লাগবে। পল্লব, আচ্ছা ভাই সমস্যা নাই। আকাশ তারপর বাসা থেকে নিচে নামে, পরে আরুর গাড়ি করে দুজনে মিলে ঘুরতে বের হয়। আচ্ছা আরু আমরা কোথায় যাচ্ছি? আরু, শুরুতে আমরা পার্কে ঘুরব, পরে দুজনে রেস্টুরেন্টে খাবো, পরে মলে যাব। আকাশ, আমার কাছে তো টাকা নেই।
আরু চোখ গরম করে আকাশের দিকে তাকায়। আকাশ, এই কি হয়েছে, এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? আরু, এই ছেলে কি সমস্যা? তোমার কাছে টাকা আছে কি নাই সেটা তোমাকে একবারও জিজ্ঞেস করেছি, আর তোমার টাকা দিয়ে আমার কাজ কি? তোমায় আমি ঘুরতে এনেছি, সমস্ত খরচ আমার, কথা কম বলবে একদম। আকাশ, এই এত রেগে যাচ্ছ কেন? আরু, রাগবো না তো কি করব, তুমি সবসময় নিজেকে এত ছোট করে দেখো কেন? আকাশ চুপ হয়ে যায়। আরু, নেক্সট টাইম এই সব কথা শুনলে হবে খালি মুখ থেকে। আকাশ মনে মনে, বাবাগো কি রাগ। আরু, এই নামও, পার্কে এসে পড়েছি। আকাশ, তারপর দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে ঢুকলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ফার্স্টে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে নিয়েছি মানুষ কেন বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, কারণ আমাকে দেখতে একদম পুরো খ্যাত লাগছে, আর আরুকে হুড়পড়ির মতো। কিন্তু আরুর সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নাই। আমার পোশাক নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। বাকি মানুষে আমাকে নিয়ে নানান মন্তব্য করে চলেছে। আরু, এই চলো ওদিকটায় গিয়ে বসি। আকাশ, তারপর দুজনে গিয়ে ওই পাশে একটা খালি জায়গা ছিল, সেখানে গিয়ে বসলাম। দুজনে বসে বসে গল্প করছি, বেশ অনেকটা সময় গল্প করলাম। আরু, এই চলো, অনেকটা সময় হয়ে গিয়েছে, এবার গিয়ে কিছু খাবো। আকাশ, আরু আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আরু, এই কি খাবে? আকাশ, তোমার যা ভালো লাগে অর্ডার করো। আরু তার নিজের পছন্দ মতো অর্ডার করল, খাওয়া দাওয়া করে এই চলো। আকাশ, এখন আবার কোথায় যাবে? আরু, মলে যাব, আমার কিছু কেনাকাটা করতে হবে। আকাশ, আচ্ছা চলো। আরু গাড়ি স্টার্ট করে শপিং মলের সামনে গিয়ে থামল। পরে দুজনেই মলে ঢুকলাম। মলের ভিতরে এসি লাগানো, ঠান্ডায় মাইগ্রেনের সমস্যা করছে, হাত পা ও ঠান্ডা হয়ে আসছে আমার। আরও আমার না খুব সমস্যা হচ্ছে এসির বাতাসে, মাইগ্রেনের সমস্যা করতেছে। আরু, আচ্ছা দাঁড়াও। আরু ব্যাগ থেকে একটা চাদর বের করে দিয়ে বলল, নাও, এটা নাকে মুখে পেঁচিয়ে নাও। আকাশ আরুর চাদরটা নিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম, এবার একটু বেটার ফিল হচ্ছে। আরু আমাকে নিয়ে একটা দোকানে ঢুকল, আঙ্কেল ভালো কোয়ালিটির কয়েকটা পেন্ট দেখান তো। দোকানদার, মামনি কার জন্য দেখাবো, সাইজটা একটু বলো। আরু আকাশকে দেখিয়ে দিয়ে ওর সাইজের লাগবে। আকাশ আরুর কথা শুনে অবাক হয়ে যায়, এই আরু তুমি কি করছো, আমার জন্য পেন্ট কিনছো কেন? আরু চোখ রাঙিয়ে আকাশের দিকে তাকায়, এই ছেলে বেশি কথা বলতেছ মনে হয়। অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দিব আমার মুখের উপরে কথা বললে। আকাশ আরু আকাশের জন্য 2টা দামি পেন্ট আর 2টা শার্ট কিনে, এই নাও, এগুলা তোমার জন্য। কাল থেকে যদি কলেজে ওইসব পরে আসো খারাপ হবে, মানুষ তোমাকে কথা কেন শোনাবে? আকাশ কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না, কারণ আরুকে সে যত দেখছে ততই অবাক হচ্ছে। এই মেয়েটার মধ্যে কোনো দেমাগ বা হিংসা নাই, একদম সাধারণ একটা মেয়ে। গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অঢেল সম্পত্তি, তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই। আরু আচ্ছা চলো, অনেক সময় হয়েছে, এবার বাসার দিকে যাওয়া দরকার। আকাশ ঠিক বলেছ, অনেকটা সময় হয়েছে, এবার যাওয়া দরকার। দুজনে লিফট দিয়ে নেমে শপিং মল থেকে বের হবে, ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছা করে এসে আকাশের গায়ের সাথে ধাক্কা খায়। সে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে। আকাশ লক্ষ্য করে দেখে হেনা। আকাশ তো অবাক। হেনার সাথে অনেকগুলা মেয়ে আছে, হয়তো শপিং করতে এসেছে। ধুর, যাই করুক, তাতে আমার কি। হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হেনার চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে। পাশেই অনেকগুলো উশৃঙ্খল ছেলে পেলে দাঁড়িয়েছিল, ওরা দৌড় আসে, এই এখানে কি হয়েছে? হেনা
দেখুন না ভাইয়া, এই খ্যাত ছেলেটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বলে কান্না জুড়ে দেয়। আকাশের তো মাথায় কাজ করতেছে না, এই মেয়ে এই সব উল্টোপাল্টা কি বলতেছে। ছেলেগুলা এই পোলা মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা হয় বলে আকাশকে মারতে আসে, তখনই আরু ওদের পথ আটকায়। আরু, এই আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না, দোষ আকাশের না, দোষ হচ্ছে ওই মেয়ের, সে নিজের ইচ্ছায় এসে ধাক্কা খেয়েছে। হে না ভাইয়া, আপনারা বিশ্বাস করেন এই মেয়ে মিথ্যা বলছে, ওরা দুজনে মিলে প্ল্যান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছেলেগুলা আরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আকাশের গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। হে না, তো মনে মনে খুশি, বেটা খচ্চর, কালকের শোধ তুলে নিলাম। ছেলেগুলা এই তুই মুখের থেকে চাদরটা সরা, তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। ছেলেগুলা এই তোরে একবার বলছি যে কথা কানে যায় না, না আরও কয়েকটা দিব বলে আকাশের কলার টেনে ধরে। আকাশ গলা থেকে চাদরের পেঁচটা খুলে মুখ থেকে চাদরটা সরায়। ছেলেটা আকাশকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়, ভয় ওর গা কাঁপা শুরু করে দিয়েছে। ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আকাশকে দেখে ভয় দৌড়ে পালিয়ে যায়। ছেলেটা আকাশের কলার ছেড়ে দিয়ে ওর পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে, ভাই আমাকে মাফ করে দেন। ছেলেটা ভয় আকাশের পা ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই তো অবাক, সবাই মিলে ওকে মারতে এসে ওকে দেখে সবাই পালিয়ে গেল। বিশেষ করে হেনা তো বিশ্বাসই করতে পারছে না, যারা ওকে মারতে আসলো তারাই আকাশের পায়ে ধরে মাফ চাচ্ছে। কি হচ্ছে এই সব? এই খ্যাত ছেলেটার পায়ে ধরে কেনে মাফ চাচ্ছে ওরা? ধুর, মাথায় কাজ করছে না। এদিকে ছেলেটা আকাশের পা ধরে পড়ে আছে, ভাই আপনার পায়ে ধরে মিনতি করছি, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আকাশ এই পা ছেড়ে উঠে দাঁড়াও। ছেলেটা, ভাই আপনি আমায় মাফ না করলে আমি আপনার পা কখনো ছাড়ব না। আকাশ এই তোকে উঠে দাঁড়াতে বলেছি না বলে গরম হয়ে যায়। আরুর মাথায় যেন কিছুই কাজ করছে না, যেখানে সবাই ওকে অপমান করে সেখানে এই ছেলে আকাশের পায়ে ধরে মাফ চাচ্ছে। মাথা ঠিক আছে নাকি এই ছেলের, আল্লাহ জানে। কিন্তু বাকি ছেলেগুলো পালিয়ে গেল কেন? একজনের মাথা খারাপ ধরে নেওয়া যায়, কিন্তু বাকি যারা ছিল ওরা কেন পালিয়ে গেল? আরুর কোনোভাবেই হিসাব মিলছে না। তাহলে আকাশের কি অন্য কোনো পরিচয় আছে যেটা আমরা জানি না? আকাশকে নিয়ে হাজারো কৌতূহল মাথায় কাজ করছে। ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়ায়। আকাশ, আজকের মতো কিছু বললাম না, সব ছেড়ে ভালো হয়ে গিয়েছি। না হয় তোরা তো জানিস যে তোদের মৃতদেহ দেখে এত সময়ে মানুষের কান্নার রোল পড়ে যেত। ভবিষ্যতে যদি এমন ভুল দেখি, ওই দিন এই ভুবনে তোদের শেষ দিন হবে। ভালো থাক, চললাম। এই আরু চলো বলে আরুকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায়। সমস্ত কিছু যেন হেনার মাথার উপর দিয়ে গেল। ছেলেটার ভয় এখনো হাত পা কাঁপতেছে। হেনা, কি ভাই, ওকে মারতে গিয়ে নিজেরাই ভয় কাবু হয়ে গেলেন? আপনারা চারজন আর ওই খ্যাতটা একা ছিল, তাও আপনারা ওকে মারতে পারলেন না? বা শুরুতে তো অনেক বীরবল দেখিয়েছেন। ছেলেটা হেনার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসাই দেয়। হেনা থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে পড়ে। এই মেয়ে, তোর গোষ্ঠী মারি, আরেকটা শব্দ বের করবি মুখ দিয়ে তাহলে তোকে থাপড়াইতে থাপড়াইতে এখানেই মেরে ফেলব। ফাজিল মেয়ে কোথাকার। নিজের জীবন নিয়ে বেঁচে ফিরেছি এতেই শুক্রিয়া। এই মেয়ে, তুই জানিস এই ছেলেকে? বাকি তার পরিচয়? আমি কেন আমার মতো 100 ছেলে পেলে আসলেও ওর শরীরের পশম পর্যন্ত বাঁকা করতে পারব না। আজকে তোর জন্য নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম। দোষ ভাইয়ের না, দোষ তোর। তুই ইচ্ছা করে ভাইকে ধাক্কা দিয়েছিস। সোজা এখন এখান থেকে কেটে পড়, না হয় আরেকবার যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তোকে খুন করে দিব। হেনা ভয়ে শপিং মল ছেড়ে বের হয়ে যায়।
বান্ধবীদেরকে নিয়ে। কিন্তু হেনা ভিতরে ভিতরে রাগে ফসফস করছে, একে তো শপিং করতে পারে নাই, দ্বিতীয় এই খ্যাত আকাশের জন্য অপরিচিত একটা ছেলের হাতে থাপ্পড় খেল। সব এই খ্যাত আকাশের দোষ, বেটাকে আমি ছাড়ব না। তোর জন্য মার খেয়েছি, তোর শেষ দেখেই ছাড়ব আমি। আর শালা ফকিন্নির বাচ্চা কি বলল, ওর মতো 100 ছেলে পেলে আসলেও এই খ্যাতটার কিছু করতে পারবে না। আরে 100 ছেলে পেলে কেন, খ্যাতটাকে আমি নিজেই সাইজ করব। অন্যদিকে আরু গাড়ি ড্রাইভ করছে, আকাশ চুপচাপ বসে আছে। এমনিতে আরুর মাথায় তো আকাশকে নিয়ে হাজারো কৌতূহল, তার মধ্যে ছেলেটাকে বলা আকাশের শেষ কয়েকটা কথা তাকে আরও ভাবাচ্ছে। সে শিউর আকাশের কথা শুনে যে আকাশের কোনো লুকানো অতীত আছে। আকাশ চুপচাপ গাড়িতে বসে আছে, মন মেজাজ একদম বিগড়ে আছে আকাশের। কচুপোড়া দুনিয়ায় মানুষগুলো এত আজীব কেন, আমি ভালো থাকলে ওদের শরীরে এত জ্বালা করে কেন, যেখানেই যাই পিছনের অতীতের সাথে রিলেটিভ কোনো কর্মকাণ্ড ঘটে যায়। আকাশের গালে আঙ্গুলের ছাপ বসে আছে। আরু গাড়ি ড্রাইভ করে আকাশের বাসার সামনে এনে আকাশকে নামিয়ে দেয়। আকাশ গাড়ি থেকে নেমে আরু সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও বলে সে ঘরের দিকে হাঁটা দেয়। আরু আচ্ছা, তুমিও ভালো থেকো। আকাশ বাসার ভিতরে ঢুকবে, আরু পিছন থেকে আবার ডাক দেয়, এই আকাশ শুনো তো একটু। আকাশ হা বলো। আরু কাছে আসো। আকাশ আরুর কাছে গিয়ে হা বলো। আরু ফুসস করে আকাশের গালে একটা কিস বসিয়ে দেয়। আকাশ এই কি হলো এটা? আরু কই কি হয়েছে? আরে এত চাপ নিচ্ছ কেন, বন্ধুকে ভালোবেসে 2-1টা পাপ্পি দেওয়াই যায়। আকাশ আচ্ছা গেলাম। সে বাসার ভিতরে চলে আসে, আরু ও চলে যায়। আকাশ এসে দেখে পল্লব ও বাসায় নাই। সে ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসে, পল্লব একটু পরেই চলে আসে। পল্লব ভাই, আপনার গায়ে নাকি কে হাত দিয়েছে? কিন্তু তাও নাকি আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। আকাশ কিরে, তুই কি করে জানলি? পল্লব ভাই, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। আপনার গায়ে হাত দিয়ে কিভাবে বেঁচে যাবে? আপনার গায়ে হাত দিয়েছে আর আমি ওকে ছেড়ে দিব, সেটা আপনার মনে হয়? বেটাদের কেচ্ছা কাহিনী খতম। আকাশ আরে তোরা কি কখনো মানুষ হবি না? তোদের নিয়ে আর পারি না। আমি যেই খানে কিছু করিনি সেই খানে তুই কেন উল্টোপাল্টা করতে গেলি? পল্লব এটা তো কম ভাই, আপনার গায়ে আঘাত করবে এমন জানতে পারলেও জীবন কেড়ে নিব। আকাশ জানে ওদের যত মানা করুক কিন্তু কাজ হবে না। বেটাদের খেল খতম করে দিয়েছে পল্লব। আচ্ছা আমার পড়তে হবে, তুই কোনো কাজ থাকলে শেষ কর। আকাশ পড়ায় মন দেয়, পড়া শেষ করে রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যদিকে হেনার চোখের ঘুম কেড়ে নিয়েছে আকাশ। ওকে আজ মায়ের খাইয়েছে খ্যাতটা, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করছে না, আকাশকে মারার পর সে কোনো রিয়েক্ট করল না। ছেলেটা দেখতে খ্যাত হলেও ওর মধ্যে ভালো কিছু গুণ আছে। ধুর, আমি ওই খ্যাতটাকে নিয়ে কি সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। তবে খ্যাতটার কোনো একটা দিক হেনাকে ফুটবল করে দিচ্ছে। আকাশকে সে কোনোভাবেই তার স্মৃতিশক্তি থেকে সরাতে পারছে না। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে কলেজে চলে যায়। আরুও আজ আগেভাগে চলে আসে। তিশান ও আজ কলেজে এসেছে। তিশান আকাশের সাথে আরুকে দেখে তো অবাক। আকাশ তিশান আরু আমাদের বন্ধুত্বর মধ্যে নতুন জয়েন হয়েছে। ক্লাস শুরু হতে আরও 30 মিনিট বাকি, তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হেনা কলেজে আসে। এসেই দেখে তিনজন একসাথে বসে গল্প করছে। হেনার কেন জানি একদম গা জ্বলে যাচ্ছে, বিশেষ করে আকাশের সাথে আরুকে দেখে। না দাঁড়া, তোদের ব্যবস্থা করছি, তোদের দুইটাকে আমি কখনোই একসাথে থাকতে দিব না। ক্লাসের ঘণ্টা পড়ে সবাই ক্লাসে চলে যায়। আকাশ আজ আবার সামনে বসেছে। স্যার এসে দেখে আকাশ কাপড় পালটেছে। যাক, তাহলে এবার নতুন কাপড় কিনে পরিধান করেছ,
তাই আর কিছু বললাম না। হেনা, স্যার কিনেছে না কেউ ভিক্ষে দিয়েছে, এসব খ্যাত মার্কা ছেলেদের সামর্থ্য আছে নাকি নতুন কাপড় চোপড় কিনার? হেনার কথা শুনে ক্লাসের সবাই সজোরে হেসে দেয়। স্যার, এই স্টপ, এটা ক্লাস কোনো বিনোদনের কারখানা না। স্যার লেকচার দিতে শুরু করে, সবাই স্যারের কথার দিকে ফোকাস করে, কিন্তু হেনা অন্য কিছু ভাবছে। আকাশকে সে শিক্ষা দিয়েই ছাড়বে, কিন্তু কিভাবে দিবে একটা বুদ্ধি আটে। পেয়েছি, এবার বেটা যাবি কই? ক্লাস শেষ করে আকাশ, তিশান আর আরু গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছে, এমন সময় হেনা আকাশকে ডাক দেয়। আকাশ শুনেও না শোনার ভান করে আছে। হেনা আকাশের কাছে গিয়ে, এই আকাশ শুনো তো একটু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরু আকাশ তুই যাবি না, তোকে আবার অপমান করবে। আকাশ সরি, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি যেতে পারেন। হেনা প্লিজ শুনো, জাস্ট 2 মিনিট কথা বলবো, খুব দরকার। আকাশ না, বলেছি না আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি যান এখান থেকে। হেনা প্লিজ জজ, একটু কথা শুনো না। আকাশ আচ্ছা আরু, তোমরা দাঁড়াও, কি বলে শুনে আসি, এত করে রিকোয়েস্ট করছে। আরু আমি শিওর আবার অপমান করবে। আকাশ আরে অপমান করলে করুক, আমার সয় গেছে। তারপর সে হেনার কাছে যায়। জি কি জন্য ডেকেছেন এবার বলেন? হেনা আসলে আকাশ সরি কালকের বিষয়টার জন্য, শুধু কালকের না, আগের সমস্ত খারাপ ব্যবহারের জন্য সরি। আকাশ আরে কি করছেন, পাগল হয়ে গেছেন নাকি? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হচ্ছেন ওসির মেয়ে, আর আমি হচ্ছি কোথায় একটা খ্যাত মার্কা ছেলে। আমার কাছ থেকে মাফ চাওয়া আপনার মানায় নাকি? হেনা আকাশ জানি তুমি আমার উপরে এখনো রেগে আছো, প্লিজ মাফ করে দাও, তোমায় আর কখনো খ্যাত বলবো না। আকাশ আচ্ছা যান, মাফ করে দিয়েছি, এবার ভালো থাকেন বলে চলে আসতে ধরছে, এমন সময় হেনা আবার ডাক দেয়। হেনা এই আকাশ দাঁড়াও। আকাশ আবার কি? হেনা এত তাড়াহুড়ো কেন তোমার? একটু কথা বললে কি হয় আমার সাথে? আকাশ আরে আজীব তো, কি বলবো আপনার সাথে, মাফ চাইতে এসেছেন, কাজ শেষ, এরপর আর কি কথা থাকতে পারে? হেনা প্লিজ, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে তোমাদের বন্ধুত্বের মধ্যে শামিল করে নাও। আকাশ আচ্ছা, আপনি আসলে কোনো মতলব নিয়ে এসেছেন বলেন তো? শুরুতে মাফ চাইলেন, এখন বলছেন বন্ধু হতে চান, আসলে ঘটনাটা কি? এক রাতের মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল যে আমার মতো খ্যাতের সাথে ভালো ব্যবহার করছেন? হেনা কি 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 কিসের মতলব থাকবে? আমার কম মতলব নেই, আমি তোমার বন্ধু হতে চাই। আকাশ ধুর, আপনার সাথে কথা বলাই বেকার, আপনাকে বন্ধু বানানো ইম্পসিবল কখনোই না, আমার মাথা খারাপ হয়নি যে আপনাকে বন্ধু বানাতে যাব। আকাশ হেনাকে রেখে তিশানদের কাছে চলে আসে, হেনাও আকাশের পিছনে পিছনে আসে। হেনা এই আরও, আমি তোমাদের বন্ধু হতে চাই। আকাশকে বলেছি, সে আমাকে বন্ধু বানাতে রাজি হচ্ছে না, প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও। আরু সরি হেনা, মাফ করো, আমাদের আর কোনো বন্ধুর দরকার নাই। এই আকাশ চল তো, বাসায় চলে যাব, যত সব পাগল ছাগলের কারখানা, অপমান করে আসছে বন্ধু বানাইতে। হেনাকে পাত্তা না দিয়ে যে যার মতন বাসায় চলে আসে। হেনা তো রেগে মেগে শেষ, শালা ছোটলোকের বাচ্চাগুলা আমার বন্ধুত্বকে ঠুকরে দেয়, তোদের সব কয়টাকে আমি দেখে ছাড়ব, বন্ধু তো আমি হবই, আর খ্যাতটাকে শিক্ষা দিয়েই ছাড়ব। আকাশ বাসায় এসে পড়ে, বাসায় এসে যখন দরজা ঠেলে ভিতরে ঢুকে তখন দেখতে পায় পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে তো আকাশের হুঁশেই উড়ে গেছে, আল্লাহ পল্লবের কিছু। আকাশ বাসায় এসে পড়ে, বাসায় এসে যখন ঘরে ঢুকে তখন দেখতে পায় পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে,
আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে তো আকাশের হুঁশেই উড়ে গেছে। আল্লাহ, পল্লবের কিছু হলো না তো? সে ঠিক আছে কিনা আল্লাহ জানে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, যেই ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল। ছেলেটার হাত পল্লব কেটে ফেলেছে। ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে, আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কি করার, ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুজে দিয়েছে, না হয় দুনিয়াদারি একদিকে করে ফেলতো চেঁচিয়ে। আকাশ, এই পল্লব কি করছিস কি? পল্লব, ভাই এই জানোয়ারটার কত বড় সাহস যে সে আপনার গালে থাপ্পড় মেরেছে, তাই ওর হাত কেটে ফেলেছি, বাকি ওকে মেরে ফেলবো এখনই। আকাশ, এই তুই পাগল হয়ে গেছিস? হা, আমাকে মেরেছে, আমি মাফ করে দিয়েছি, যা ওকে ছেড়ে দিয়ে আয়। পল্লব, কি বলছেন ভাই? আপনার গায়ে সে হাত তুলছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে? আকাশ, হ্যাঁ আমিই বলছি, যা ওকে ছেড়ে দিতে। পল্লব, ওকে ভাই ছেড়ে দিচ্ছি। ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। দুপুরে খাবার খেয়ে আকাশ শুয়ে আছে, এমন সময় আরু ফোন দেয়। আরু, কি করছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? আকাশ, হা হয়েছে। তুমি খেয়েছ? আরু, হা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, কাল কলেজে আসলে কথা হবে। আকাশ, আচ্ছা বলে ফোন রেখে দেয়। তারপর একটু রেস্ট করে বিকালবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়তে বসে, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে, এখন পড়ায় ফোকাস করতে হবে, না হয় তার এই ত্যাগ বিফলে যাবে। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যায়। গিয়ে দেখে কেউ আসে নাই। কেউ বলতে আরু আর তিশান, এই দুইজনের কেউ আসে নাই। তবে সে লক্ষ্য করে হেনা এসেছে, তাই সে নিজেকে আড়াল করে ফেলে। কিন্তু হেনার চোখে ধরা খেয়ে যায়। হেনা, হা এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার, না হয় চামচাগুলা আসলে আর কথা বলতে দিবে না, তাই সে আকাশের কাছে চলে যায়। আকাশ হেনাকে দেখে থতমত খেয়ে যায়। কিরে, আমি তো নিজেকে আড়াল করে ফেললাম, তাও এই মেয়ে আমায় দেখল কি করে? হেনা আকাশের কাছে গিয়ে, এও ছেলে, তোমার সমস্যা কি? হা, আমায় দেখলে এভাবে পালিয়ে বেড়াও কেন? আকাশ, কে 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 বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই? হেনা, শুনো, আমি বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। আচ্ছা তুমি কি আমায় মাফ করবে না? আমি তো সমস্ত কিছুর জন্য সরি হয়েছি, তাও আমাকে তোমাদের বন্ধু বানাবে না? মানুষ মাত্রই তো ভুল, আর আমিও সেই ভুল করেছি, কিন্তু তার জন্যে তো ক্ষমাও চেয়েছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না। আকাশ, আরে আজীব, তো ক্ষমা তো করে দিয়েছি। হে না, তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায়? আকাশ, আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস। তাছাড়া আপনি একজন ওসির মেয়ে, আপনার সাথে আমাদের বন্ধুত্ব কি করে হয়? কোথায় আপনি কোটিপতির মেয়ে আর কোথায় আমরা ছোটলোক খ্যাত? তার চেয়ে বড় কথা, সেদিনের মাইরের কথা আমার মনে আছে। সারাটা রাত আপনার বাবার হুকুমে তিনার চামচাগুলো আমায় মেরেছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না, আর আপনার বাবার কাছে মারও খেতে চাই না। হে না, খাপপপ করে আকাশকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে কান্না করে দেয়। আকাশ প্লিজ, আমায় এভাবে ফিরিয়ে দিও না, আমি কেন জানি তোমার অবহেলায় নিতে পারছি না। আকাশ, এই কি করছেন? প্লিজ ছেড়ে দেন, মানুষ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। হে না, না আমি ছাড়ব না। আগে বলো, আমাকে তোমাদের বন্ধু বানাবে? বিশেষ করে তোমার? আকাশ, তোমাকে বন্ধু বানিয়ে পড়ে তোমার বাবার মার খাই? সমস্ত দোষারোপ আমার উপরেই আসবে যে আপনাকে ফুঁসিয়ে ফাঁসিয়ে পাগল করে ফেলেছি। হে না, না এমন কিচ্ছু হবে না, আমার বাবারটা আমি দেখে নিব। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। আকাশ, আচ্ছা ঠিক আছে, ছাড়ো, তিশান আর আরও আসুক আগে, ওদের মতামত কি সেটা দেখি। হে না ছেড়ে দেয়। একটু পর আরু আর তিশান আসে।
হেনা আকাশের পাশে বসে আছে। আরু তো এসেই রাগারাগি শুরু। এই আকাশ, এখানে কি হচ্ছে? এই মেয়ে তোর সাথে কেন? আকাশ, সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে আমাদের বন্ধু হবে বলে। আমি বলেছি তোরা আসলে দেখা যাবে, এখন তোরা এসেছিস, এবার তোরা বুঝো কি করবি? আরু, কি করব? ওর মতো মেয়ে বন্ধু আমাদের চাই না। আকাশ, তিশান, তোর কি মতামত? হেনা, তিশান প্লিজ না করো, না করুন সুরে। তিশান, দেখ আমি আর কি বলবো, মেয়েটা যেহেতু সরি হয়েছে সেই দিক থেকে একটা সুযোগ দেওয়া যায়, আর বন্ধুই তো হতে চেয়েছে, এর থেকে বেশি কিছু তো আর না। আরু, দেখ ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ ডেকে আনিস না আকাশ। আকাশ, বাদ দে আরু, সে আমাকে মেরে ফেলবে অতিজোর গেলে। থাক, মরে যাব, এর চাইতে বেশি কিছু তো আর না। সে যখন এত করে বলছে, একটা সুযোগ দেওয়া দরকার। আরু, আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। হেনা, তারপর সবার বন্ধু হয়ে যায় সে। আরু, তিশান, আকাশ সবার সাথেই একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেলে, কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম কিছু একটা ফিলিংস কাজ করে। ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দেই। কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশদের। হেনার বান্ধবীরা সবাই অবাক, মিম তো আরও অবাক। যেই মেয়ে আকাশকে খ্যাত ছাড়া কিছুই ডাকত না, পদে পদে অপমান করত, সেই মেয়ে আজ তার বন্ধু। হেনা পুরোপুরিভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলছে। আকাশ, তিশান, আরু এই তিনজন বাদে এখন তার আর কোনো বন্ধু নাই। মিম তারপর আরও বাকি যারা ছিল কারোর সাথেই কথা বলে না। সে কেমন যেন একরকমের পাগল হয়ে যাচ্ছে আকাশের জন্য। আকাশেকে তার মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে। এভাবেই দিন কাটতে থাকে, তাদের চারজনের বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়। তারা যাই করে চারজন একসাথে করে। আর কলেজে এখন যদি কেউ ভুল করে আকাশকে কিছু বলেছে যে খ্যাত বা ছোট লোক এই টাইপের কিছু, তাহলে হেনা তার 12টা বাজিয়ে ছেড়ে দিবে। আকাশের মনেও হেনাকে নিয়ে কিছুটা ভালো লাগা কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে সে যদি ভালো লাগাটাকে বাস্তব রূপ দিতে যায়, তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হবে, প্লাস হেনা উল্টোপাল্টা রিয়েক্ট করবে। না থাক, ভিতরেই থাক ভালো লাগা, সে তার ভালো লাগাকে নিজের ভিতরে দমিয়ে রাখে। কিন্তু হেনা আকাশের সাথে সবসময় লেগে থাকে, ওর ভালোমন্দ সবসময় খোঁজ খবর রাখে, খেয়েছে কিনা, নিহের যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে। আকাশও সেইমভাবে হেনার কেয়ার করে। আকাশ হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করে যে হেনাও তাকে সামথিং সামথিং কিছু একটা, কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না, কারণ সে মেয়ে যা করার আকাশকেই করতে হবে, তাই সে একটা ফন্দি আটে। একদিন রাতের বেলায় আকাশ অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করাই, এই যে আপনি কি হেনা বলছেন? হেনা, জি আমি হেনা, কিন্তু আপনি কে? আমি আকাশের গার্লফ্রেন্ড। হেনা, কোনো আকাশ? আরে আপনার বন্ধু আকাশ আছে যে, ওর গার্লফ্রেন্ড। হেনা, এই মেয়ে, তোর কি মাথার তারমার ছিঁড়ে গেছে হা? তুই আকাশের গার্লফ্রেন্ড মানি? হেনার তো রাগ উঠে যায়। আরে আরে আপনি এত রাগ করছেন কেন, আমার কথাটা তো শুনবেন আগে। হেনা, এই মেয়ে কি শুনবো? হা কি শুনবো? তুই আমাকে ফোন কেন দিয়েছিস সেটা বল। আরে আপনি আগে একটু শান্ত হন প্লিজ, ধীরে ধীরে সব বলছি। দেখেন, আমি আজ থেকে নিয়ে বিগত 2 বছর আগের থেকে আকাশকে ভালোবাসি, কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না। ওকে অনেকবার প্রপোজ করেছি কিন্তু সে রাজি হয় না, কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে। প্লিজ আপনি আকাশের থেকে দূরে সরে যান, আমার আকাশকে চাই। আমি ওকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। হেনা, এই ফকিন্নির ঘরে ফকিন্নি তুই শুধু 2 বছর কেন, তুই যদি 200 বছর ও আকাশের পিছনে ঘুরিস তাও সে তোকে ভালোবাসবে না, কারণ আমি তাকে ভালোবাসতে দিব না। সে খালি আমার, আমি ওকে ভালোবাসি। তুই কোথা থেকে আসছিস ফকিন্নি? একদম মেরে জলে ভাসিয়ে দিব। ওকে আমিও দেখে নিব, সে তোমাকে কিভাবে ভালোবাসে বলে লাইন কেটে দেয়। অন্যদিকে আকাশ তো হাসতে হাসতে শেষ।
আল্লাহ কি পাগল মেয়ে রে বাবা, না কালকেই ওকে প্রপোজ করব। আচ্ছা থ্যাংক ইউ রে দোস্ত আমাকে সাহায্য করার জন্য। পরের দিন সে কলেজে গিয়ে হেনার খোঁজ করতে থাকে, কিন্তু হেনাকে কোথাও খুঁজে পায় না। পরে কেউ একজনকে জিজ্ঞেস করলে সে বলে হেনাকে নাকি কলেজের পাশের পার্কটাতে বসে থাকতে দেখেছে। আকাশ দৌড়ে পার্কটাতে চলে যায়, গিয়ে দেখে হেনা মন খারাপ করে বসে আছে। এই হেনা, কি হয়েছে তোমার? তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না। পরে একজন থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো। হেনা, কেন আমার খোঁজ কেন করতে হচ্ছে তোমার? আমার সাথে তোমার কি যে আমার খোঁজ করতে হবে? আকাশ, তুমি কি সত্যি বুঝো না আমার সাথে তোমার কি? হেনা, না বুঝি না তোমার সাথে আমার কি, লুইচ্চা কোথাকার মনে মনে। আকাশ, আরে পাগলি তুমি আসলেই একটা গাধা, তোমাকে যে আমি ভালোবাসি যেটা কি তুমি বুঝো না? হেনা, তো থথত কি বলছো কি আকাশ, সত্যি তুমি আমায় ভালোবাসো? আকাশ, হারে বাবা আমি তোমায় সত্যি ভালোবাসি। হেনা, তাহলে প্রপোজ করো। আকাশ, আল্লাহ এখন প্রপোজ কিভাবে করব? আশেপাশে তো কোনো ফুলও নাই। পকেটে একটা কলম ছিল, সেটা বের করে হেনাকে প্রপোজ করে, তুমি কি আমার বাবুর আম্মু হবে? হেনা, আকাশের কাণ্ড দেখে তো রেগে মেগে আগুন। এই খাটাস পোলা কলম দিয়ে জীবনেও কাউরে প্রপোজ করতে দেখছিস? আকাশ, কি করব ফুল তো নাই। হেনা, তাহলে আজকে করতে হবে না, কালকে ফুল নিয়ে এসে কলেজে সকলের সামনে জোর গলায় প্রপোজ করবি। আকাশ, কেন সকলের সামনে কেন? হেনা, কারণ কেউ যাতে এরপর তোর পিছনে আর ঘুরঘুর না করে। তুই খালি আমার সেটা যেন সবাই জানে, আর শোন প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু। আকাশ, আচ্ছা ঠিক আছে। আকাশ, পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আরুর কিনে দেওয়া জামাটা পরে, তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে যায়। হেনা অনেক আগেই এসে বসে আছে। হেনা, এই এত সময় লাগে আসতে? হা? আকাশ, আরে একটু দেরি হয়ে গেছে। হেনা, আচ্ছা সমস্যা নাই, এবার প্রপোজ করো। আকাশ, একটু বড় গলায়। Listen to all of you who are here. I am going to make a special announcement in front of you. এলানটা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হেনা, তুমি কি দেবে আমায় একটা সুযোগ তোমায় ভালোবাসার মতো? কথা দিলাম তোমার এই দুটো হাত কখনোই ছাড়ব না। হেনা, পা থেকে জুতাটা খুলে ঠাসঠস করে জুতোর বাড়ি বসায় দেয় আকাশের গালে। আকাশ তো পুরা অবাক। কলেজের সবাই আকাশের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আকাশ, হেনা আমি তোমাকে খুব ভালোবাসি, শুধু ভালোবাসি না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হেনা, তুমি কি দেবে আমায় একটা সুযোগ তোমায় ভালোবাসার মতো? কথা দিলাম তোমার এই দুটো হাত আমি কখনোই ছাড়ব না। হেনা, পা থেকে জুতোটা খুলে ঠাসঠস করে জুতোর বাড়ি বসিয়ে দেয় আকাশের গালে। আকাশ তো পুরো অবাক। কলেজের সবাই আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। হেনা, কিরে ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারাটা ভালো করে কখনো আয়নায় দেখেছিস? ছোটলোকের বাচ্চা, চলে এসেছিস আমাকে প্রপোজ করতে। আকাশ, হেনা তুমি আমার সাথে মজা করছো তাই না? কলিজা, আমি জানি তুমি আমার সাথে মজা করছো। হেনা, জুতোটা দিয়ে আরেকটা বাড়ি লাগিয়ে দেয় আকাশের গালে। এই ছোটলোক মজা করব মানি? কিসের মজা তোর সাথে? বলেছিলাম না ওইদিন তোকে আমি দেখে ছাড়ব? আমাকে অপমান করা, তার উপরে আমাকে লোকের কাছে থাপ্পড় খাওয়ানো। কি ভেবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দিব? ছোটলোক, তোর নিজেকে নিজে ভালোবাসার মতো পয়সা নাই, কি সব কমদামি জামা কাপড় পরিধান করেছিস, আর চলে এসেছিস আমাকে ভালোবাসতে, খ্যাত গাইয়া কোথাকার। আকাশ মাটির দিকে চেয়ে আছে আর চোখ দিয়ে জল ঝরাচ্ছে। চোখের জলে যেন আশপাশের মাটি ভিজে কাদা হয়ে গেছে।
আকাশের বিশ্বাস এই হচ্ছে না যে হেনা তার সাথে এইরূপ আচরণ করেছে। কি দোষ ছিল তার? জাস্ট সামান্য একটু বন্ধুর থেকে কথা শুনেছে আর নিজের দোষে নিজে মার খেয়েছে, এই জন্য এত ক্ষোভ আমার উপরে। কিন্তু সে যে আমায় বিনা দোষে সারারাত মাইর খাইয়েছে, সারারাত ননস্টপ দুইটা মানুষ আমায় মেরেছে, সেইটা কি কিছুই না? চোখের পানি যেন বৃষ্টির পানিতে পরিণত হয়ে গেছে। হে না, এই ছোটলোক শোন, তোকে একটা পরামর্শ দেই, আগে নিজেকে ঠিক কর। তোর যে স্ট্যাটাস, তোর জন্য আমরা না, তোর জন্য তো গ্রামের ছকিনা পারফেক্ট। আর শোন, আমি কে সেটা চিনে রাখবি। ফকিন্নি গাইয়া কোথাকার, থাক চললাম। হে না, আর ওর বান্ধবী যারা ছিল সবাই চলে গেল। মিম ও আছে হেনার সাথে। আই মিন, এটা ওদের প্ল্যানিং ছিল আমাকে এইভাবে অপমান করবে। সকলেই হাসাহাসি করছে আমাকে নিয়ে। দুই একজন তো চেঁচিয়ে ও বলছে, কিরে খ্যাত, আর মেয়ে খুঁজে পেলি না? শেষ মেশ ওসির মেয়েকে ধরেছিস? বাহ, ভালোই তো ফোন দিয়ে এঁটেছিস ওর বাবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। শরমে মাথা উঠাতে পারছি না, সবাই টিটকারি করছে। হঠাৎ এমহ সময় কোথা থেকে জানি আরু আসে। আরু, এই কার কি সমস্যা এবার আমাকে বল। তোদের কি খেয়ে দেয়ে কাজ নাই? হা, ওর যাকে মনে হয় তাকে প্রপোজ করবে, তোরা ওকে নিয়ে কটূক্তি করার কে? আরুকে দেখে সবাই চলে যায়। আরু, এই হাদারাম ছেলে মাটি থেকে উঠে দাঁড়া। আকাশ এখনো মাটিতে বসে বসে কান্না করছে। আরু, এই আর কত কাঁদবি? আরু আকাশকে ধরে উঠায় মাটি থেকে। এই তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতিগতি ভালো না, সে যে কোনো সময় তার রং পরিবর্তন করতে পারে। কিন্তু তুই কি বলেছিলি অতিজোর গেলে মরে যাবি? কিন্তু এখন ভেবে দেখতো, এটা মরে যাওয়া না, এই চাইতেও বেশি কষ্টের। আকাশের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আরু, আচ্ছা হয়েছে, এবার আমার সাথে চল বলে আরু আকাশকে ধরে ধরে ক্যান্টিনে নিয়ে যায়। তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আকাশের মাথায় ঢালে আর কিছুটা ওকে খেতে দেয়। আকাশ খাপপপ করে আরুকে ক্যান্টিনের মধ্যে জড়িয়ে ধরে। আরু তো অবাক, কিন্তু সে কিছুই বলছে না। আকাশ, সত্যি আমার 7 জন্মের ভাগ্যরে যে আমি তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আরু, আরে পাগল নাকি, কি বলছিস? তোদের কেন ছাড়তে যাব? শোন, সবার মতো আমি না রে, আমার বাবারও কম নাই কোনো কিছু, কিন্তু গরিমা শব্দটা আমার কাছে নাই। আরে বাবার টাকায় অহংকার করে ফায়দা কি? আর অহংকার করা কি ভালো জিনিস নাকি? কিন্তু হেনা যা করল তার জন্য তাকে পস্তাতে হবে। আমার বন্ধুকে সে কষ্ট দিয়েছে, আমি তার সাথে কড়া গণ্ডায় হিসাব করব সব। আকাশ, সত্যি আমি লাকি যে তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি, আমার আর কাউকে চাই না। আরু, হয়েছে, এবার থামো, ক্লাস তো আজ আর করা হবে না, তুই এখানে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আকাশ বসে বসে ভাবছে, না, এবার আসল রূপ দেখাতেই হবে। মানুষের মন বলতে কিছুই নেই, কার বাবার কতটুকু আছে সেটা নিয়েই দুনিয়া চলে এখন। আরে হেনা, তোর বাপ মাত্র একটা থানার ওসি, তোর বাবার মতো 10টা ওসিকে আমি আকাশ পেন্টের পকেটে রাখি, আর আমার বাবার কথা না হয় বাদেই দিলাম। আর একটু ধৈর্য ধরো, তারপর বুঝতে পারবে এই ছেছোড়া খ্যাত আকাশ মাহমুদ কে। আরু নাস্তা নিয়ে আসে। আকাশের খাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু আরুর জোড়াজুড়িতে খেতে হচ্ছে। আর মরার তিশান একদিন ক্লাসে আসলে 10 দিন আসে না, কিভাবে যে ওরা কি করবে আল্লাহ জানে। আকাশ, আচ্ছা দোস্ত, হেনা এমনটা কেন করল? ছোট একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিল। আরু, শোন, ওদের কাছে ছোট বড় নাই, বাবার টাকা আছে দেখে নিজেকে এলিট ক্লাস মনে করে, আর বাকি সবাই খ্যাত। আর সে তোকে কখনোই ভালোবাসেনি, সে তোকে মুর্গা বানিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এটার মূর্খ কারণ, এটা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু কিছু বলিনি কারণ তুই আমায় খারাপ ভাববি। আকাশ, দোস্ত, আমি এখন কি করব? হে না, কি করবি জানিস না? অপমানের প্রতিশোধ নিবি, যেমন কুকুর তেমন মুগুর। আকাশ, আরও কি বলিস, ওর বাবা থানার ওসি,
আর তার চেয়ে বড় কথা ওর থেকে অপমানের প্রতিশোধ কিভাবে নিব। আরু, তাহলে শোন, মেয়েদের মন গলাতে 2 মিনিটও লাগে না, সে তোকে যতই ফেক লাভ করুক না কেন, এখন তুই তাকে রিয়েলাইজ করাবি দূর থেকে। আকাশ, সেটা আবার কিভাবে? আরু, শোন, ওকে এক কথায় জেলাস করাবি। সে যখন দেখবে তুই অন্যের সাথে রিলেশন করছিস তখন তার ভিতরে নাড়া দিয়ে উঠবে, আর সে তো তোকে সহ্য করতে পারে না। তাহলে তুই যে রিলেশন করিস সেটা যদি সে জানে তাহলে বুঝো ওর কতটা ফাটবে। আকাশ, সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে রিলেশন কে করবে? আরু, কেন আমি করব? আকাশ, আরে কি বলছিস কি উল্টোপাল্টা? আরু, আরে এত সেন্টি খাচ্ছিস কেন? রিয়েল তো করব না, জাস্ট ওকে বাজানোর জন্য করাবো, দেখিস ওর কতটা ফাটে। আর শোন, তুই 2-3 দিন কলেজে আসবি না, তারপর আমরা আমাদের রোল প্লে করব। আকাশ, ওকে তাহলে। সেদিন তারপর দুজন দুজনের মতো বাসায় চলে যায়। সময় কাটতে থাকে, আকাশ টানা 1 সপ্তাহ কলেজে যায় না। এদিকে হেনার কেন জানি খুব খারাপ লাগছে, কাকে যেন সে খুব মিস করছে। সব সময় হতাশাগ্রস্ত হয়ে থাকে সে, কোনো কিছুতেই যেন আগের মতো আর শান্তি নাই। সে রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবছে যে আকাশকে সেদিন এইভাবে অপমান না করলেও পারত। ছেলেটা যেমন এই হোক, মনটা অনেক ভালো। সেদিন যখন কেউ বন্ধু বানায়নি, আরু, তিশান সবাই বলেছে আমি ওর বিপদ ডেকে আনব, কিন্তু সে বলেছে অতিজোর গেলে মরে যাবে, তাও সে আমাকে ওদের মতো ফিরিয়ে দেয়নি। ধুর, কি সব ভাবছি আমি, আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে ওই খ্যাত ছেলেটার জন্য। না, ছেলেটার কাছে মাফ চাওয়া উচিত। কিন্তু ছেলেটা তো আজ 1 সপ্তাহ ক্লাসে আসে না, ওর কাছে মাফ চাইব কিভাবে? না, কাল দেখি কলেজে আসে কিনা। হেনা সকালে উঠে নাস্তা করে আগেভাগে কলেজে চলে যায়। আরুর প্ল্যান মোতাবেক আজ আকাশ ও কলেজে যায়। সবাই আকাশকে বাঁকা চোখে দেখছে। আরু আর আকাশ দুজনে একটা জায়গায় বসে আছে, ক্লাসের এখনো ঘণ্টা খানিক বাকি। এদিকে হেনা কার কাছ থেকে যেন জানতে পারে আকাশ এসেছে কলেজে। সে আকাশের খোঁজ করতে করতে এসে দেখে আকাশ আর আরু একটা গাছের নিচে বসে আছে। আকাশের কাঁধের মধ্যে আরু মাথা হেলান দিয়ে রেখেছে। আরু লক্ষ্য করে যে হেনা ওদেরকে খেয়াল করছে। আরুও অভিনয় শুরু করে দেয়, কলিজা, তোমাকে ওই হেনা কথা শুনিয়েছে, অপমান করেছে, কিন্তু আমি কখনো তোমার সাথে এমনটা করব না, কারণ আমি তোমায় খুব ভালোবাসি। হেনার তো রাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। শালা শাকচুন্নি, তুই ভালোবাসলেই কি হবে নাকি? আকাশ, ও তো তোকে ভালোবাসতে হবে, আর তোর যা খুশি করো না, কিন্তু আমার নামটা কেন বেঁচে খাচ্ছিস? আকাশের তো আগা মাথা কিছুই বুঝে আসছে না। আরও কি পাগল হয়ে গেল নাকি? হেনা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। আরু, আরে পাগল, হেনা এসেছিল। আকাশ, ওহ বুঝেছি। হেনার মাথা তো ফুল গরম, সে ক্লাস না করে বাসায় চলে যায়। শালা লুইচ্চা পোলা, তোরা যা করবি কর, তাতে আমার কি? এভাবেই দিন কাটতে থাকে। আকাশ আর আরু এমন অভিনয় করে যে তারা দুইজন লাভার। অন্যদিকে হেনা তো দিন দিন পাগল হয়ে যেতে থাকে আকাশ আর আরুকে একসাথে দেখে। হেনাকে দেখলেই দুজনের অভিনয় শুরু। হেনার শুরুতে খারাপ না লাগলেও পরে হেনা ফুটবল হয়ে পড়ে আকাশের প্রতি। আরুর সাথে আকাশকে দেখলে তার ভিতরে কেন জানি মোচড়ে ওঠে। হেনা বুঝে উঠতে পারছে না সে কি করবে। খ্যাত ছেলেটার জন্য তার ভিতরটা কুঁকড়ে যাচ্ছে, হয়তো সে আকাশকে ভালোবেসে ফেলেছে। আকাশের সাথে আরুকে সে যেন একদমই সহ্য করতে পারে না। না, আকাশ শুধু আমার আর কারোর না, কিন্তু আরু আর আকাশের ঘনিষ্ঠতা দেখে হেনার কেন জানি মনে হয় ওদের দুজনের ভিতরে প্রেমের গভীর শিকড় গজিয়ে গেছে, যা কখনো আলাদা হবে না। কিন্তু হেনাও নাছোড়বান্দা না, আমিও হার মানব না। বেটা যদি আমার না হয় তাহলে আর কারোর হতে দিব না, ওকে মেরে ফেলব। আকাশ তো হাসতে হাসতে শেষ। তার এখন খুব শান্তি লাগছে। ভিতর থেকে যেই শান্তিটা অনুভব করছে অপমানের প্রতিশোধ নিয়ে, তা কখনো বলে বোঝানো যাবে না। তবে সে লক্ষ্য করেছে যে হেনা তার কাছে আবার ফিরে আসতে চায়।
কারণ হেনার চোখের চাহনি দেখলেই বোঝা যায়, কিন্তু সে আর কখনোই ফিরাবে না, এবং সে নিজেও পড়বে না, এই ছলনাময়ীর সাথে আর যাই হোক ভালোবাসা হয় না। হেনা মনে মনে ঠিক করে আকাশকে সে খতম করে দিবে, সে শহরের নামকরা কিলার যে আছে তার কাছে কন্ট্যাক্ট দেয় আকাশকে মেরে ফেলার। ফকিন্নি খ্যাত, এবার যাবি কই? তুই আমার ভালোবাসার ও যোগ্য না, কিন্তু তোকে নিয়ে মনের মধ্যে একটা সংশয় কাজ করে, তাই তোকে খতম করে দিব। আর এতদিন মানসিক অনেক অত্যাচার করেছিস তোরা দুইটা আমাকে, তোদের ঘনিষ্ঠতা আমার দুই চোখের বিষ। তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দিব বলে? পৈশাসিক একটা হাসি দেয়। পরের দিন সকালবেলা আকাশ রেডি হয়ে কলেজে আসে। ঘণ্টা পড়ে গেছে, তাই সবাই ক্লাস করছে। এমন সময় 1015টা গাড়ি আসে, যার সব কয়টার মধ্যে ছেলেপেলে দিয়ে ভর্তি, সবার হাতে চাকু, চেইন, ছুরি, বিভিন্ন ধারালো অস্ত্র। ওরা এসে কলেজে ভাঙচুর শুরু করে। এই আকাশ মাহমুদকে? হে না, তো সেই খুশি আকাশ, এবার যাবি কই? তোর জম এসে গেছে, তোকে এবার মেরে কুচি করবে। সবাই তো ভয়ে শেষ, যাকে সামনে পাচ্ছে সবাইকে মারধর শুরু করছে। এই বল আকাশকে। ছেলে একটা দেখিয়ে দেয় আকাশের ক্লাসরুমটা, ওই যে ওই দিকে সে আছে, প্লিজ আমায় ছেড়ে দিন। লিডার যে ছিল সে অর্ডার করে, এই তোরা যা বেটাকে তুলে নিয়ে আয়। 2 জনকে পাঠায় আকাশকে তুলে আনার জন্য। আকাশের মুখে মাস্ক লাগানো, আরুর তো চোখে পানি চলে আসে, মনে হয় সে এখনই কান্না করে দিবে। ছেলে 2টা আকাশকে তুলে নিয়ে যায়। ভাই এই মালটারে তুইলা নিয়ে আসছি। লিডার অর্ডার করে সবাই ইচ্ছা তরফে মার ওরে, মারতে মারতে ওরে মেরাই ফেলবি একদম। সবাই আকাশকে মারতে শুরু করে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই ইচ্ছা তরফে মারতেছে আকাশকে। হঠাৎ আকাশের মুখ থেকে মাস্কটা খুলে যায়। লিডার আকাশের চেহারাটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। ছেলে 2টা আকাশকে তুলে নিয়ে যায়। ভাই ধরেন, এই যে মালটারে তুইলা নিয়ে আসছি। লিডার অর্ডার করে সবাই ইচ্ছা তরফে মার ওরে, মারতে মারতে মেরাই ফেলবি একদম। সবাই আকাশকে মারতে শুরু করে। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই ইচ্ছা তরফে মারতেছে আকাশকে। হঠাৎ আকাশের মুখ থেকে মাস্কটা খুলে যায়। লিডার আকাশের চেহারাটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। আরু কান্না করতেছে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ শুনছে না ওর কথা। অন্যদিকে হেনা তো সেই মজা পাচ্ছে, বেটা তুই আমার, না হলে কারোর হতে দিব না। আকাশের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। লিডারটা দৌড়ে এসে আকাশের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন ভাই, বিশ্বাস করেন এটা যে আপনি আমি কখনোই জানতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার পায়ে পড়ি ভাই, এবারের মতো ক্ষমা করে দিন। আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি। সবাই তো অবাক, কি হচ্ছে এই সব? আকাশ তো হিংস্র পশুর মতো হয়ে গেছে। এমন সময় মুন্না আর পল্লব কোথা থেকে যেন হুট করে চলে আসে, সাথে আরও বিশাল একটা গ্যাং। আকাশ পাটা সরিয়ে নিয়ে মুন্নাকে ডাক দেয়, এই মুন্না হকিটা দে। মুন্না গাড়ি থেকে হকিটা বের করে আকাশের হাতে দেয়। আকাশ তো এলোপাথারি মারতে শুরু করে। যারা যারা আকাশকে মেরেছে সব কয়টাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছে। মুন্না দৌড়ে এসে রকির থোবরা বরাবর সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? তুই শহরের মাস্তান হয়েছিস তো কি হয়েছে, ভাইকে সেটা কি তুই ভুলে গেছিস? আজ ভাই ভালো হয়ে গেছে সব ছেড়ে ছুড়ে, তাই বলে তোরাও সুযোগটা কাজে লাগালি? হেনার তো চোখ বড় বড় হয়ে আছে, কি হচ্ছে কিছুই তার মাথার ভিতরে ঢুকছে না। কিসের ভাইয়ের কথা বলছে ওরা? আর আকাশ মাহমুদ আসলেই কে? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কলেজের সবার তো হুঁশেই উড়ে গেছে, কারণ যেই ছেলেকে সবাই খ্যাত ছোটলোক বলে টিটকারি করত তাকে সবাই ভাই ভাই করছে কেন, আর লিডারটা ওর পায়ে ধরে মাফ চাচ্ছে কেন? আকাশ
এই মুন্না ছেড়ে দে রকিকে, মুন্না তো পাগল হয়ে গেছে পুরা, যে আকাশ ভাইয়ের গায়ে এই 2 টাকার রকি মাস্তান হাত দিয়েছে। মুন্না তো কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না, তাও আকাশের কথায় সে শান্ত হয়ে যায়। আকাশ, এই রকি তোকে কে কন্ট্যাক্ট দিয়েছে? রকি, ভাই আপনার কলেজের এই একটা মেয়ে। আকাশ, ওকে বুঝেছি আমি। রকি, ভাই আপনার পায়ে ধরে মাফ চাচ্ছি, আপনি আমায় মাফ করে দিন। আকাশ, সোজা এখন এখান থেকে দফা হ। রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য, এমন সময় দেখে যে হেনা দাঁড়িয়ে আছে। রকি হেনার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আজ তোর জন্য নিজের জীবন চলে যেত। এই মেয়ে কন্ট্যাক্ট দেওয়ার সময় কি বলেছিলি? ভাই ছোটলোক খ্যাত দেখে তাকে তোর সহ্য হয় না। আরে নাদানের বাচ্চা, ভাই ছোটলোক খ্যাত না, ভাইয়ের ঘরে ফ্লোর মুছার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কেনার সামর্থ্য নাই। ভাইকে জানিস? এই শহরের মোস্ট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে। আর ভাইয়ের আরেকটা পরিচয় আছে, এই শহরের যতগুলো নামকরা মাস্তান আছে সবগুলার বাপ সে। হেনার তো চোখ কপালে উঠে গেছে, মনে হচ্ছে যেন তার কানটা এখনই ফেটে যাবে। কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলছে, কি বলে এই খ্যাত মার্কা ছেলে বাংলার টপ বিজনেসম্যান এর ছেলে। সবার যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল। এই ছেমরি, তুই যত কোটিপতির মেয়ে হোস না কেন, ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি। হেনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, কথাগুলোর ওজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে, এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে, আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে। রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, রকির রুহু যাচ্ছে আর আসছে। রানা দৌড়ে আকাশের কাছে আসে, ভাই আপনার কিছু হয়নি তো? ভাই আসতে দেরি হয়ে গেছে, ভাই জানোয়ারের বাচ্চাগুলা নাকি আপনার গায়ে হাত দিচ্ছে। আকাশ, আরে রানা তুই আগে শান্ত হ, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। রানা টিমের লোকজনকে দেখে সবাই ভয় কলেজের ভিতরে ঢুকে পড়ে, এক একজনের হাতে বড় বড় আর্মস। রানা, কিভাবে শান্ত হব ভাই? ওরা আমার কলিজার ভাইয়ের গায়ে গাত দিছে, ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না। আকাশ, এই রানা হয়েছে, এবার অফ যা, আর আমি এইসব ছেড়ে দিয়েছি। 10 মিনিটের মধ্যে পুর কলেজ খালি হয়ে যাওয়া চাই, একটা রক্তের দাগও যেন না থাকে, আর রকিকে নিয়ে গিয়ে হসপিটাল ভর্তি কর। রানা, আচ্ছা ভাই 10 মিনিট না, আপনার চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। চোখের পলক পড়তেই পুর কলেজ ফাঁকা হয়ে যায়। আকাশ ক্লাসরুমের দিকে যাচ্ছে, কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট ওর দিকে তাকিয়ে আছে। সবার একটাই কথা, যাকে আমরা খ্যাত বলতাম সেই আসল বাদশা। আরু কোথা থেকে জানি দৌড়ে এসে আকাশকে সকলের সামনেই খপপপ করে জড়িয়ে ধরে, এই তুই ঠিক আছিস তো বলে কান্না করে দেয়। আকাশ, হারে ঠিক আছি তো, এই তুই এভাবে কান্না করছিস কেন? আরু, তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস তুই কিছু? আকাশ, আরে কিছু হবে না আমার, আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারোর বুকের পাঠা হয় নাই, আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার নাম শুনলেই 100 হাত দূরে চলে যাবে। হি ইজ বিল্লা দ্য ডন। আরুর কান্না যেন থামতেছেই না। আকাশ আরুকে ঘুরিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেয়, এই পাগলি আর কান্না করিস না, তোদের মতো বন্ধু থাকতে আমার কে কি করবে। আর তিশান কুত্তাটা আজও আসেনি, ওকে কখনোই পাবো না বিপদে আপদে। ধুর, আমার আর কাউকে লাগবে না, তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয়। আরু, সারা জীবন তোর পাশে থাকবো আমি। আকাশ ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আকাশকে ঝাপটে ধরে, যে যার মতো করে ক্ষমা চাচ্ছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। আকাশ শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো, তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে,
সেটাকে পরিবর্তন করো, তাহলে নিজ থেকেই মাফ পেয়ে যাবে। অনেকের মনে এখনো সংশয় কাজ করছে আকাশকে নিয়ে, আসলেই কি সে ইয়াকুব সাহেবের ছেলে? ইয়াকুব সাহেবের ছেলে হলে সে কেন ছদ্মবেশ ধরল? ওর বাবার তো টাকার কোনো অভাব নাই, তাও কেন এমন কমদামি পোশাক আশাক পরিধান করে সে? আজ কলেজে ক্লাস হবে না, পুরো কলেজ আকাশকে নিয়ে থমকে আছে। স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে। বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে, তাদের যেন বিশ্বাসই হচ্ছে না। আকাশ, এই আরু চল, আজ ক্লাস করব না। আরু আর আকাশ ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্লাস থেকে বের হতেই কলেজের গেইটের সামনে 10-15টা গাড়ি হাজির। গাড়িগুলো যেমন তেমন গাড়ি না, দুনিয়ার যত নামিদামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি আছে, মার্সেডিজ, ল্যাম্বরঘিনি। সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে। ওরা নিজের স্বচক্ষে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আকাশ মার্সেডিজের দরজা খুলে ভিতরে বসে যায়, সাথে আরও আছে। সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদ কে। এদিকে সবাই তো কানা ফোঁসা করছে, আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে, কিন্তু হেনা কলেজের কোনো অবসে বসে চোখের পানি ঝরাচ্ছে। সে নিজেকে নিজে ধিৎকার দিতে থাকে, ছি হেনা, তুই নিজেকে কোটিপতি আর মর্ডানে মনে করতি, তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি, আজ দেখ তোর পরিণতি। তুই যাকে ছোটলোক আর খ্যাত বলতি, ওর বাসার কাজের লোক ও তোর থেকে বেশি মর্ডান আর যোগ্যতাশীল। ছি হেনা, কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? সে এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকার আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি, আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দেমাগ তোর? হেনা নিজেকে ধিৎকার দিয়ে কান্না করতে থাকে। আকাশ ওর ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় যেতে, আজ ওসির 12টা বাজাবে সে। হেনা, কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? সে এত বড় মাপের একজন মানুষ হওয়া সত্ত্বেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি, আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়েও এত দেমাগ তোর? হেনা নিজেকে ধিৎকার দিয়ে কান্না করতে থাকে। আকাশ ওর ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় যেতে, আজ ওসির 12টা বাজাবে সে। ড্রাইভার আকাশের কথা মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায়। এদিকে আরুর তো মাথা ভো ভো করে ঘুরছে, দামি গাড়িতে সে কোনো দিন উঠেনি, আরে উঠা তো দূরের কথা, সে নিজের স্বচক্ষে দেখেনি। সে ভাবতেই পারছে না আকাশ শহরের নামকরা কোটিপতির ছেলে। আকাশ থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যায়। ওসি, কিরে গরিবের বাচ্চা, আজ কি মনে করে থানায় এলি? উইদিনের ধোলাই তো মনে হয় কম হয়ে গেছে। আকাশ, এই ওসি, গলা নামিয়ে কথা বল, তোর মতো 2 টাকার ওসি আমার পকেটে থাকে। আকাশ ওসির অনুমতি না নিয়েই চেয়ারে বসে পড়ে আর ওসির টেবিলে পা তুলে দেয়। ওসির তো মেজাজ খারাপ হয়ে যায় আকাশের কর্মকাণ্ড দেখে। এই ছোটলোক, তোর কত বড় সাহস, তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে দিস? একে তো অনুমতি নিসনি, তার উপরে আবার বেয়াদবিও করছিস। আকাশ, এই ওসি, গলা নামিয়ে কথা বল, না হয় কণ্ঠনালীটা সোজা লক করে ফেলব। তুই বাপ চিনতে এখনো ভুল করেছিস। বলেছিলাম না একক দশকে সব হিসাব করব, সময়টা এসে গেছে। ওসি তো সেই লেভেলের ক্ষেপে গেছে, এই বেয়াদবের বাচ্চা আমার সাথে বেয়াদবি বলে সে আকাশের কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। আকাশ, এই ওসি, খুব বড় ভুল করছিস। পুরনো হালখাতার হিসেব এখনো বাকি, তার উপরে নতুন করে আবার হিসেবের খাতা ভারী করছিস। ওসি, এই কনস্টেবল এদিকে আয়, বেটাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকা আর ইচ্ছামতো ধোলাই কর, মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর, যাতে করে বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে। আরু মনে মনে ভাবছে আজ ওসির শেষ দিন, কতবড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নাই। কনস্টেবল আকাশকে নিয়ে গিয়ে লকআপে ঢুকায়। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয়,
আর বাকি 2-3 জন কনস্টেবল ও হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আকাশকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে। ওসি রোলারটা দিয়ে যেই না আকাশকে মারতে যাবে তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে। কনস্টেবল একজন দৌড়ে এসে বলে, স্যার, রানা মাস্তান থানায় এসেছে, তার সাথে কয়েক শতাধিক ছেলে পেলে। ওসির তো কলিজা কাঁপা শুরু করে। রানা ভাই থানায় কেন? আল্লাহ জানে আজ কপালে কি লিখা আছে। ওসি রানাকে জমের মতো ভয় পায়। শুধু ওসি না, শহরের যত নামিদামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায়। ওসি লকআপ থেকে বের হয়ে রানার কাছে যায়। ভাই, আপনি হঠাৎ এখানে? আর ভাই, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমায় একবার শুধু ফোন করে বলতেন, আমি চলে যেতাম। ওসি এক কনস্টেবলকে বলে, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, যা ভাইয়ের জন্য চা নিয়ে আয়। ওসির তো ভয়ে বুক ধুপোধুপ করছে। বাকি থানার যারা আছে কারোর কলিজায় পানি নাই, কারণ রানা মাস্তান থানায় এসেছে। ওর নাম শুনে নাই এই শহরে এমন একটা মানুষও নাই। ওর নাম নিয়ে ভয় দেখিয়ে বাচ্চাদেরকে, মা বাচ্চাকে ঘুম পাড়ায়। রানা, এই ওসি, তোর খেল খতম। তোর নাকি অনেক পাওয়ার বেড়েছে। ওসি রানার পায়ে পড়ে যায়। ভাই, আপনার পায়ে পড়ি, আমার কি ভুল হয়েছে বলেন, আমি শুধরে নিচ্ছি। ভাই, বিশ্বাস করেন আমি কোনো ভুল করিনি। আকাশ তো লকআপের ভিতর থেকে পৈশাচিক হাসি হাসছে। আরুরও সেই হাসি পাচ্ছে। রানা, এই ওসি, তুই কোনো ভুল করিসনি। তুই যেটা করেছিস সেটা মহাভুল, যেই ভুলের কোনো ক্ষমা নাই। আর তুই আমার পা ধরেছিস কোনো সাহসে, তোকে তো জুতার তলায় পিষে মারব। ওসি ভাই, আপনার পায়ের জুতাটা দিয়ে ইচ্ছামতো আমাকে মারেন, আমি আপনার পোষা কুকুর, কিন্তু ভাই জানে মারিয়েন না। আমার যা ভুল হয়েছে আমি তা শুধরে নিব, প্লিজ ভাই, একটা সুযোগ দেন। রানা, তোকে আমি কেন? পৃথিবীর কোনো কারোর সাধ্য নাই তার হাত থেকে বাঁচানোর। সে যদি তোর প্রাণ ভিক্ষা দেয় তাহলেই তোর দেহতে প্রাণ থাকবে। এমন সময় কনস্টেবল চা নিয়ে আসে। ভাই, আপনার চা। চা চা তোতলাতে তোতলাতে কনস্টেবলের হাত অনবরত কাঁপতেছে, মনে হয় এখনই জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করবে। রানা, এই ওসি, তুই লকআপে কাকে আটক করেছিস? ওসি ভাই, সে থানায় এসে বড় গলায় কথা বলছিল তাই আটক করেছি। ভাই, সে মনে হয় আপনার লোক। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এখনই ছেড়ে দিচ্ছি। রানা ওসির বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। ওসি সোজা লাথি খেয়ে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ে। এই কুত্তার বাচ্চা, সে আমার লোক না, বরং আমি তার পোষা কুত্তা। ওসির চোখ বড় বড় হয়ে যায়। রানা মাস্তান কি বলছে? এই সব উল্টা পাল্টা। রানা, সিজ বিল্লাহ ভাও, যাকে এক নামে পুরো শহর চিনত, বিল্লাহ দ্য কিং। আমি রানা, তার কাছে কাঠপুতলি। আমার মতো রানা তার আশেপাশে অনেক গুলা ঘুরঘুর করে। তুই তাকে লকআপে আটক করেছিস, তাহলে ধরে নে তোর সমাধিটা এই থানায় এই হবে আজকে। ওসির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করে। ওসির কলিজা যেন শুকিয়ে গেছে। সে কি করছে তার কোনো আইডিয়া নাই। বিল্লাকে লকআপে না, শুধু তাকে সারারাত মেরেছেও। থানার মধ্যে যত পুলিশ মৌজুদ ছিল কারোর কলিজার সাথে নাই। আজ ওসির পাতটা কেটে গেছে। ওসি দৌড় লকআপে ঢুকে পড়ে আর আকাশের পায়ে গিয়ে ঝাপটে ধরে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ওসি নিজের হাত দিয়ে নিজের মুখে সজোরে আঘাত করতে থাকে। ও ভাই, আমায় ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি কে, আর আমি আমার পাওয়ার এর অপব্যবহার করেছি, আর কোনো দিন এমন করব না বলে আকাশের পায়ে ঝাপটে ধরে কান্না করতে থাকে। আকাশ, এই ওসি, পা ছেড়ে উপরে উঠো, দেখছিস পাওয়ার? হ্যাঁ, এটাই পাওয়ার। 10 জন কনস্টেবল সাথে নিয়ে গিয়ে মানুষকে তুলে এনে লকআপে ঢুকিয়ে মারধর করা, এটা পাওয়ার না। পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামাগুড়ি দিয়ে মাপ চাওয়া। কি বলেছিলাম তোর হালখাতা ভারী হচ্ছে, কিন্তু শুনলি না? সে এসে আমার পায়ে ধরে হামাগুড়ি দিয়ে কান্না করছিস, যা জীবনটা ভিক্ষা দিলাম, কারণ এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি। না হয় তোর দেহটা এত সময়ে ফ্লোরে পড়ে থাকত।
এরপর আর এমন পাওয়ারের অপব্যবহার করিস না। ওসি ভাই, আমার জীবন থাকতে আর কোনো দিন এমন ধারা করব না। আকাশ এই রানা চল। তারপর সবাই বাসায় চলে যায়। কনস্টেবল একজন ওসির উপরে গরম হয়ে যায়। এই ওসি শোন, এটাই হচ্ছে মনুষ্যত্ব, তোর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। ওসি যেন পাগল হয়ে গেছে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আকাশ বাসায় এসে পড়ে, সাথে আরুকেও নিয়ে আসে। আরু, আকাশ তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নরমাল হয়ে থাকিস কেন রে? আকাশ ভেষভূষাতে কি আছে? খালি অহংকার, এটাই তো। শোন, অহংকার আমার দুই চোখের শত্রু। আরু আসলেই রে, তুই মহান একজন মানুষ। তোর মতো একজন মানুষকে জীবনসঙ্গী করে পেতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। আকাশ কেন করে নে, বারণ করেছে কে? আরু না রে, তা আর হবে না, কারণ একজনের সাথে আমার সম্পর্ক আজ 3 বছরের, সে ইতালি থাকে, ওকে আমি অনেক 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 লাভ করি। আর তার চেয়ে বড় কথা, তোকে আমি বন্ধু ভাবি আকাশ, তোর পাশে এভাবেই সারা জীবন থাকতে চাই। আজ যদি তাকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি, তাহলে এটা স্বার্থের লোভ ছাড়া আর কিচ্ছু হবে না। আকাশ যাক, তোরা ভালো থাক, এটাই দোয়া। আর শোন, তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই, কারণ তুই একটা ভালো মানুষ। তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরও 7 বার জন্ম নিতে হবে। সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই। আরু আকাশ, তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই আসলেই অনেক ভালো, যেটা আমি জানি। আচ্ছা শোন, আজ যেতে হবে রে, অনেকটা সময় হয়ে গিয়েছে। আকাশ আচ্ছা যা, কাল কলেজে গেলে দেখা হবে। আর শোন ড্রাইভার, তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে, বাসায় পৌঁছে আমায় ফোন করিস। আরু আচ্ছা, তারপর চলে যায়। আকাশ এখন দুনিয়ার সব চাইতে হ্যাপি একটা মানুষ, কারণ সে নিজেকে বদলাতে শিখে গেছে, তার মধ্যে এখন কোনো হিংস্রতা নাই। তার চাইতে বড় কথা হচ্ছে তার জীবনে আরু নামের একটা ভালো বন্ধু পেয়েছে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে যায়। আজ একদম পুরো ভিন্ন গেটআপে, ল্যাম্বরগিনিটা নিয়ে সে নিজে ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করে। তারপর সে ভিতর থেকে নেমে আসে। পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আকাশকে দেখে সবাই তো অবাক, এক কথায় রাজপুত্রের মতো লাগছে, ওকে দেখে কেউ চোখ ফিরাতে পারছে না। এমন সময় কেউ একজন পিছন থেকে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে, আর আকাশের ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেয়। আকাশ আজ একদম পুরো ভিন্ন গেটআপে, ল্যাম্বরগিনিটা নিয়ে সে নিজে ড্রাইভ করে কলেজের সামনে গিয়ে পার্ক করে। তারপর সে গাড়িটার ভিতর থেকে নেমে আসে। পুরো কলেজের সবাই তো গাড়িটার দিকে হা করে তাকিয়ে আছে। আকাশকে দেখে তো সবাই অবাক, ওকে দেখে কেউ চোখ ফিরাতে পারছে না, এক কথায় রাজপুত্র লাগছে। এমন সময় পিছন থেকে কেউ একজন এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে, আর আকাশের ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেয়। আকাশ তো ভেভাচাকা খেয়ে যায়, সে পিছনে ঘুরে দেখে হেনা। আকাশের মেজাজ তো পুরা গরম হয়ে গেছে, সে হেনার গালের মধ্যে ঠাসস ঠাসস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এই তোর কত বড় সাহস যে তুই আমাকে জড়িয়ে ধরেছিস? হেনা সাহসের কি আছে, আমার বিএফকে আমি জড়িয়ে ধরেছি। আকাশ এই মেয়ে সেটআপ, মুখ সামলে কথা বল, তোর সাথে আমার কোনো কালেই কোনো কিছু ছিল না, হঠাৎ কোথা থেকে উড়ে এসে বিএফ দাবি করছিস? হেনা প্লিজ আকাশ, আমায় এভাবে অস্বীকার করো না, আমি যা করেছি ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে নিজের করে নাও। হেনা মনে হয় যে সে এখনই কান্না করে দিবে। আকাশ এই ড্রামাবাজ মেয়ে, অনেক হইছে তোমার ছলনা, এবার আর না, আমি আমার মতো ভালোই আছি, আর এইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বিশেষ করে তো তোমার সাথে একদম এই নাই। ছলনাময়ী মেয়ে, নিজের রাস্তা মাপো। আর আমি তো খ্যাত, আমার সাথে কি করে কথা বলছো, ঘৃণা হচ্ছে না এখন? হেনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে,
কি বলবে সে কিছুই বলার মতো নাই, কারণ সে এমন বিহেভিয়ার আগে দেখিয়ে এসেছে আকাশকে, আজ তা ফেরত পাচ্ছে একক দশকে। আকাশ, এই মেয়ে সরো, তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কিছুই নাই। আর নিজের স্ট্যাটাস দেখেছ তুমি? সাধারণ একটা ওসির মেয়ে, আর আমি কার ছেলে সেটা তো হয়তো জেনেই গেছ, তাহলে এবার ভাগো, আমার লেভেলের না তুমি। হে না, ছোট বাচ্চার মতো কান্না করে দেয় আকাশের কথা শুনে। আকাশ হেনাকে ফেলে রেখে ক্লাসে চলে যায়। হেনার নিজের দোষেই সবটা হয়েছে, অহংকার পতনের মূল আসলেই কথাটা সত্যি। হেনা কান্না করতে করতে বাসায় চলে যায় ক্লাস না করে। আকাশ ক্লাসরুমে ঢুকতেই সবাই ওর সাথে কথা বলতে এগিয়ে আসে, বিশেষ করে মিম। আসলে সরি আকাশ, হেনার সাথে মিলে তোমায় কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে তোমার বন্ধু বানাবে। আকাশ মিম শুনো, শরীর কিছু নাই, নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। কেন এতদিন আমি খ্যাত ছিলাম, কিন্তু এখন কি এমন হলো যে মাফ চাচ্ছ? শুনো, তোমরা হচ্ছ স্বার্থপর কাতারের মানুষ, তোমার সাথে বন্ধুত্ব তো দূরের কথা, তোমার ছায়া পর্যন্ত আমার ধারে কাছে আসতে পারবে না। লেভেল আছে তোমার যে আমার সাথে বন্ধুত্ব করতে আসছো, আমার বাসার পশু পাখিও তো তোমার থেকে বেশি যোগ্যতা সম্পূর্ণ, আসছে বন্ধুত্ব করতে। আকাশের কথা শুনে মিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কারোর মুখে কোনো কথা নাই, কারণ আকাশের আসল পরিচয় জানার পর সবাই বুঝে গেছে আকাশের লেভেল কোথায়। সবাই ওকে অপমান করত, কিন্তু কেউ জানত না সে যে এই শহরের নামকরা কোটিপতির ছেলে, আকাশের কাছে তারা কিছুই না। একটু পর আরও আসে ক্লাসে, তিশান ও আজ ক্লাসে এসেছে। তিশান তো আকাশের ব্যাপারটা শুনে পুরা থতথ। ক্লাস শুরু হয়ে যাবে, তাই সবাই নিজের জায়গা ঠিক করে নেয়। আকাশ আজও সামনে বসেছে, পাশেই সিটেই আরু, আর তার থেকে এক বেঞ্চ দূরে তিশান। স্যার ক্লাস নিতে এসে দেখে আকাশ সবার সামনে বসেছে, আজ ওর কাপড় চোপড় দেখে স্যারের হুঁশেই উড়ে যায়। স্যার ভিতরে ভিতরে নিজেকে নিজে ধিৎকার দিচ্ছে, কারণ তিনিও আকাশকে কথা শুনিয়েছেন। স্যার চুপচাপ ক্লাস করে চলে যায়। একটু পর কেউ একজন এসে বলে ওকে হেড স্যার আমায় ডাকছে। আকাশ হেড স্যারের কাছে যায়। হেড স্যার, আকাশ তোমায় নিয়ে প্রাউড করি যে তুমি আমাদের কলেজে পড়ছ। ইয়াকুব সাহেবের ছেলে আমাদের কলেজে পড়ে, আমার সেটা বিশ্বাসই হচ্ছে না। প্লিজ কখনো কোনো কিছু দরকার হলে আমায় বলবে। আকাশ ওকে স্যার। তারপর আরও কিছু কথা বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসে, আর মনে মনে ভাবতেছে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। ভালো মন দিয়ে কোনো কিছুই যায় আসে না মানুষের, একটাই জিনিস দিয়ে বিবেচনা করা হয় টাকা পয়সা পাওয়ার। আগে যখন ভেষভূষা ধরে ছিলমা হেড স্যার কেন একটা কুকুর পর্যন্ত মুখ ফিরে তাকায়নি, আর আজ আসল পরিচয় জানার পর পুরো কলেজ পিছনে পড়ে গেছে। ক্লাস শেষ করে আরু, তিশান, আকাশ সবাই ক্যান্টিনে বসে গল্প করছে। এমন সময় একটা মেয়ে এসে আকাশকে প্রপোজ করে। মেয়েটা অন্য ডিপার্টমেন্টের, মেয়েটা দেখতে হেব্বি মাশাল্লাহ, কিন্তু আকাশ সোজা জানিয়ে দেয় সে রিলেশন করবে না, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা, সেও আকাশকে ছাড়বে না। আরু আর তিশানের তো সেই হাসি পাচ্ছে। আকাশের এদিকে মেজাজ খারাপ হচ্ছে। মেয়েটা, এই আকাশ রিলেশন করলে কি হয়? এমন করে তাড়িয়ে দিচ্ছ কেন? আকাশ, এই মেয়ে তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, না হয় মাথায় তুলে আছাড় দিব, একটু গরম হয়ে বলে। মেয়েটা ভয়ে সেখান থেকে চলে যায়। আকাশের মেজাজ একদম খারাপ করে দিচ্ছে মেয়েটা। তোরা থাক, আমি যাচ্ছি। আরু, সে কি রে, একটু গল্প করি আয় না। আকাশ, না রে, আমার ইচ্ছা করছে না গল্প করতে। থাক তোরা, আমি যাই। আরু, এই থামো, আমরাও চলে যাব তাহলে। তুই না থাকলে দুইজন গল্প করে কি করব? তারপর সবাই সবার বাসায় চলে যায়। আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, পরে একটা ঘুম দেয়। বিকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে, পরে আবার পড়তে বসে, কারণ একদম নিকটে চলে আসছে পরীক্ষা, এখন ঘুমিয়ে পড়তে হবে। অনেক রাত পর্যন্ত পড়ে,
সমস্ত পড়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে যায়। কিন্তু কলেজে গিয়ে যা দেখে তার তো হুঁশেই উড়ে যায়। গতকাল যেই মেয়েটা আমাকে প্রপোজ করেছিল সেই মেয়েটাকে হেনা উদুম কেলানি। চলবে